সিভি লিখে দিতে হবে মানুষকে, যার সিভি তো সেই লিখবে, লিখে দিতে হবে, এই আইডিয়াটা কোথা থেকে আপনার মাথায় আসলো? ফরচুন 500 কোম্পানির সি লেভেলে যারা জব করে তাদের 70% প্লাস কর্মীদের রেজুমি প্রফেশনাল এজেন্সিকে দিয়ে তৈরি করিয়ে 70% প্লাস। ওকে, আপনার এই ফিল্ডে আসার গল্পটা শুনতে চাই, কিভাবে আসলেন এই ফিল্ডে? ভদ্রলোক ব্র্যাকে জব করতেন, উনি আমাকে ডেকে নিলেন, ওনার সিভিটা আমি করে দিলাম খুব সম্ভব নভেম্বর মাসে, এন্ড দেন উনি আমাকে ডিসেম্বরে জানালেন উনার নাকি চাকরি হয়ে গেছে। এবং উনি আমাকে প্রথম 3,500 টাকা দিলেন। তখন আমার মনে হলো যে আরে এই কাজ করলে তো মানুষ পয়সা দেয়, তাহলে এটাও তো একটা পেশা হতে পারে। যুগান্তরে বিশাল বিশাল করে আমার এক একটা লেখা যেত, 1800 শব্দ, 1500 শব্দ, 1200 শব্দ। মার্কেটে ধারণা ছিল কি 18 পেজ, 15 পেজ, 12 পেজ, 14 পেজের সিভি হবে। আমরা মার্কেটে অ্যানাউন্সমেন্ট করলাম যে না, হবে না, এটা 2 থেকে 3 পেজ হতে হবে। যার সিভি যে লিখতে পারে না তার জব করার অধিকার নাই। ভাই এটা কোথায় লেখা আছে? প্রশ্নগুলো করে করে আপনার ভিতর থেকে তথ্যগুলোকে বের করে আনার মতো কিছু সাকসেস স্টোরি যদি শুনি। নিয়াজ আহমেদ নামে আমার যে লিঙ্কডইন প্রোফাইল আছে, আমার লিঙ্কডইন প্রোফাইলে খুব সম্ভব, ইফ আই এম নট রং, বাংলাদেশে হাইয়েস্ট পরিমাণ রেকমেন্ডেশন আমার লিঙ্কডইন প্রোফাইলে আছে। নিজেই লিখি, নিজের সিভি নামে আমার একটা বইও আছে, সো ওই বইয়ের মধ্যে সবকিছু বলা আছে। সিভিতে আসলে মানুষ খুব কমন কি কি ভুলগুলা করে? রিক্রুটার যে ইনফরমেশন চায় সেই ইনফরমেশন থাকে না, যে ইনফরমেশন চায় না সেই ইনফরমেশন থাকে। কমন সিভিটাই সব জায়গায় পাঠাচ্ছে। হ্যাঁ, 25 জনের একটা কোম্পানি আছে, এটা নিয়ে আপনার ড্রিম কি, ভিশন কি, এটাকে কোথায় নিয়ে যেতে চান? কর্পোরেট আজকের ফিউচার কি? এই মুহূর্তে 2025 সালে 1 লক্ষ সিভি লেখা আমার প্ল্যান। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমাদের স্টুডিওতে একজন বিশেষ অতিথি এসেছেন। ধরুন আপনি একটা বিজনেস শুরু করতে চাচ্ছেন এবং ওই বিজনেস শুরু করার পর আপনাকে প্রত্যেকেই থামাচ্ছে, আপনাকে নিয়ে ইন্টারনেটে বুলিং হচ্ছে, পার্সোনাল অ্যাটাক হচ্ছে, কেউই আপনাকে সাহায্য করছে না, পুরা ইন্ডাস্ট্রিটাই আপনার যেন এগেনস্টে। এরকম একটা পরিস্থিতিতে পড়লে আপনি কি করতেন? আপনি হয়তো পালিয়ে যেতেন, হয়তো বা ফাইট করতেন। কিন্তু আজকের যে অতিথি এসেছেন তিনি এই নেগেটিভিটিটাকে তার স্বপ্নের জ্বালানি হিসেবে ব্যবহার করেছেন এবং বাংলাদেশের একটা ইন্ডাস্ট্রিকে তিনি শিফট করে দিয়েছেন। তাকে নিয়ে অনেক আলোচনা আছে, তাকে নিয়ে অনেক সমালোচনা আছে। আজকে এই পডকাস্টে আমরা তাকে কিছু সহজ প্রশ্ন করব, কিছু টাফ কোশ্চেন করব এবং খোলাখুলিভাবে জানার চেষ্টা করব যে বাংলাদেশের এই ইন্ডাস্ট্রিটা আসলে কেমন, আমরা কি আসলে কোনো ভুল ধারণায় আছি কিনা, এবং আসলে কিভাবে এই জব মার্কেটটাতে ফ্রেশার্সরা প্রবেশ করবে। তো চলুন তাহলে আমাদের অতিথির সাথে পরিচিত হয়ে নেই। আসসালামু আলাইকুম নিয়াজ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। অ্যান্ড আমি খুবই প্লিজড যে আপনাদের পডকাস্টে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনার যত রকমের সহজ প্রশ্ন, যত রকমের কঠিন প্রশ্ন, জটিল প্রশ্ন, কুটিল প্রশ্ন যা আছে সব কিছু আপনি আমাকে করতে পারেন। পুরো জার্নিটা আমি দর্শকদের সাথে শেয়ার করতে চাই। আচ্ছা, প্রথম যে বিষয়টা, সিভি লিখে দিতে হবে মানুষকে, যার সিভি তো সেই লিখবে, লিখে দিতে হবে, এই আইডিয়াটা কোথা থেকে আপনার মাথায় আসলো? আচ্ছা, সো এই আইডিয়া যেটা হচ্ছে যে আমাদের দেশে যারা বিভিন্ন কোম্পানিতে জব করে, আপনি দেখবেন যে কোম্পানির যারা মালিক তাদের প্রধান সমস্যা হচ্ছে তারা কাঙ্ক্ষিত লোক খুঁজে পায় না। এদিকে যোগ্য দক্ষ লোক বাজারে ঘুরছে, ওইদিকে আবার ফরেন বিদেশি বলতে আমি বোঝাচ্ছি ভারতীয় এবং শ্রীলঙ্কানদের একটা বড় মার্কেট কিন্তু বাংলাদেশে, তারা কিন্তু বড় বড় পদে তারা জব করছে, যেখানে আমাদের দেশের যারা প্রফেশনাল তারা এই সুযোগগুলো পাচ্ছে না। কেন পাচ্ছে না? শুধুমাত্র তার কাজের প্রেজেন্টেশন করতে পারছে না, এই কারণে পারছে না। আইডিয়াটা কোথা থেকে মাথায় আসলো, যেটা আপনার প্রশ্ন, আমি ওটাতে যদি একটু ব্যাক করি। আপনি যখনই কোনো একটা কাজ করতে চাইবেন তখন আপনাকে এটার ওয়ার্ল্ড ক্লাস প্র্যাকটিসটা কি সেটা আপনাকে ফলো করতে হবে। ফলো করে আপনাকে আপনার বেস্ট এফোর্টটা দিতে হবে, দিয়ে আপনি যে পর্যন্ত পৌঁছাতে পারেন ওইটাই অ্যাকচুয়ালি আপনার পক্ষে সর্বোচ্চ যাওয়া সম্ভব, রাইট? যেমন ধরেন আমরা একটা স্টুডিওতে বসে আছি, একটা স্টুডিও তো আরো অনেক ভালো হতে পারে। আপনি নিশ্চয়ই একটা বেঞ্চমার্ক আছে, বেঞ্চমার্কের থেকে আপনি কি চিন্তা করছেন যে আমার মিনিমাম এই স্ট্যান্ডার্ড থাকতে হবে, আমার সাউন্ডের মিনিমাম স্ট্যান্ডার্ড থাকতে হবে, লাইটের স্ট্যান্ডার্ড থাকতে হবে, ক্যামেরার স্ট্যান্ডার্ড থাকতে হবে। আপনি আপনার সর্বোচ্চ এফোর্ট দিয়ে যতটুকু আসতে পারছেন সেটাই হচ্ছে এই স্টুডিওটার আজকের ফলাফল। হ্যাঁ, ঠিক তেমনি পৃথিবীতে সবচাইতে ভালো কোম্পানি কারা? ফরচুন 500 কোম্পানি। ফরচুন 500 কোম্পানির টপ পজিশনে আছে কারা? নিশ্চয়ই তার সিএক্সও বা সি সুট লেভেলে যারা আছে তারা।
ফরচুন 500 কোম্পানির সি লেভেলে যারা জব করে তাদের 70% প্লাস কর্মীদের রেজুমি প্রফেশনাল এজেন্সিকে দিয়ে তৈরি করিয়ে 70%? 70%+ বলতে পারেন যে আমি তোমাকে বিশ্বাস করি না। আপনি গুগল করেন, আপনি চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করেন যে ফরচুন 500 কোম্পানির সিইওরা কি নিজেদের সিভি নিজেরা লেখে নাকি তাদের সিভি কোনো পেশাদার এজেন্সিকে দিয়ে বানিয়ে নেয়। আপনি গুগল করেন, আপনি চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করেন, চ্যাট জিপিটিকে আবার চ্যাট জিপিটিও আপনার সঙ্গে প্রতারণা যদি করে, মিথ্যা বলে, আপনি চ্যাট জিপিটিকে এটাও জিজ্ঞাসা করেন যে তুমি যে অ্যান্সার দিচ্ছ কোন রেফারেন্সের উপরে বেস করে অ্যান্সার দিচ্ছ, আমাকে রেফারেন্স সহ জানাও, ও আপনাকে রেফারেন্স সহ জানিয়ে দিবে। সো যে জিনিসটা ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গাতে এই প্র্যাকটিসটা আছে সেটা আমাদের দেশে নাই কেন? না থাকার কারণে আমাদের প্রফেশনালরা এত এত সুযোগ হারাচ্ছে কেন? আমরা কেন বাংলাদেশ থেকে বিদেশে মানে কি বলা যেতে পারে যে উইথ ডিউ রেসপেক্ট যে চতুর্থ শ্রেণীর মানে যারা জব তাদেরকে আমরা এক্সপোর্ট করি আর আমরা ইম্পোর্ট করি হচ্ছে জিএমসিও, এইটা কেন? অনেকগুলো কারণ থাকতে পারে, কিন্তু তার ভিতরে একটা প্রধান কারণ হচ্ছে আমরা আমাদের কাজগুলোকে, আমাদের স্কিলগুলোকে, আমাদের অ্যাচিভমেন্টগুলোকে গুছিয়ে প্রকাশ করতে পারি না। সো এই জিনিসটাই আমাকে মানে খুব ব্যাপকভাবে ইনফ্লুয়েন্স করছে যে না, আমাদের দেশের মানুষের আরো বেটার জব পাওয়ার জন্য তার কাজের বেটার একটা প্রেজেন্টেশন থাকাটা খুব জরুরি। ওকে, আপনার এই ফিল্ডে আসার গল্পটা শুনতে চাই, কিভাবে আসলেন এই ফিল্ডে? আচ্ছা, আমি 2015 সাল পর্যন্ত জব করতাম। আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং জবও করতাম হচ্ছে ইঞ্জিনিয়ারিং লাইনে। দেন আমি 2015 সালে আপনার লন্ডনে স্যালফোর্ড ইউনিভার্সিটিতে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং এর উপরে মাস্টার্স করার জন্য স্কলারশিপ পাই। তো স্কলারশিপে আমি বাইরে যেহেতু চলে যাব, আমি জবটা ছেড়ে দিই জুলাই মাসে। তো জুলাই মাসে জব ছেড়ে দিয়ে আমার সেপ্টেম্বরের 19 তারিখে আমার ক্লাস শুরু হওয়ার কথা ছিল। সো হঠাৎ করে আমি যখন এগোচ্ছিলাম এই প্রসেসটা নিয়ে, আমার কাছে হঠাৎ করে মনে হলো কি আমি দেশের বাইরে যাব না, গেলেও আমি দেশের বাইরে বছর খানেকের জন্য যাব না, বা আমি কোথাও গিয়ে স্থায়ী হব না। হ্যাঁ, আমার কাছে দিন শেষে আমার বন্ধুরা, আমার পরিচিত যারা আছে তাদের সাথে একটু কথাবার্তা বলা, বাংলাতে একটু কথা বলা, এটা মনে করেন আমার কাছে খুব ভাল লাগে, এবং একটু গালাগালি করা যায় এটাও খুব ভাল লাগে। হ্যাঁ, এটা কিন্তু পৃথিবীর অন্য কোনো জায়গায় গেলে আমি কিন্তু এই সুযোগ সুবিধাটা পাবো না, অন্য সুযোগ সুবিধা পেলেও। সো তখন আমি একটা পর্যায়ে গিয়ে সিদ্ধান্ত নিলাম যে না, আমি দেশের বাইরে যতই স্কলারশিপ পাই যাই পাই আমি কোথাও যাব না। তো তখন কি হলো, তখন তাহলে আমার তো কোনো না কোনো একটা পেশাতে তো আমার যেতে হবে। তো আমি 2011 সালে আমি প্রথম ক্যারিয়ার মানে জবে জয়েন করি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে, এবং 2015 সালের জুলাই মাস পর্যন্ত হচ্ছে আমি লাস্ট জব করছি। সো এই যে আমার যে 4-4.5 বছর, এই টাইমিংটাতে আমি একটা জিনিস খুব খেয়াল করে ফলো করতাম, যেটা হচ্ছে প্রত্যেক শুক্রবার এবং শনিবার আমি কোনো না কোনো প্রশিক্ষণে অ্যাজ এ স্টুডেন্ট আমি অংশগ্রহণ করতাম, শিখতাম যে অন্যরা কি শেখায়, ইন্ডাস্ট্রির বেস্ট প্র্যাকটিস কোনটা। আমি ইঞ্জিনিয়ার হওয়া সত্ত্বেও বাংলাদেশে তখনকার সময় থেকে আরম্ভ করে এখনকার সময় পর্যন্ত যারা এইচআর, অ্যাডমিন, এগুলোর উপরে রিক্রুটমেন্ট, সিলেকশন, পারফরমেন্স ইভ্যালুয়েশন, পারফরমেন্স ম্যানেজমেন্ট, কেপিআই, কেআরএ, এগুলোর উপরে যারা ট্রেনিং করায় প্রত্যেকটা ট্রেনিংয়ে আমার অংশগ্রহণ করা আছে। আমি পিএমপি, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল, সার্টিফাইড সাপ্লাই চেইন ম্যানেজার, সিএসসিএম, এই সবগুলো কোর্স আমি করেছি, পরীক্ষা দিয়েছি। অ্যান্ড দেন আমার মনে হলো কি যে আমি তাহলে এই যে জিনিসগুলো, এই জিনিসগুলোর আলোকে আমিও ট্রেনিং ইন্ডাস্ট্রিতে আসতে পারি। সো তখন আমি বিভিন্ন ট্রেনিং কোম্পানিগুলোর কাছে আমার একটা প্রপোজাল পাঠালাম যে ওখানে আমি আসতে চাই। সো তারা আমাকে খুব বাজেভাবে তারা আমাকে রিজেক্ট করে দিল। এবং বাজেভাবে বলতে কীরকম, যে আমাকে 2015 সালের দিকে ধরেন যে আরও পাতলা, লিকলিকে, চুলগুলো একটু বড় বড় ছিল, সো এরকম একটা মানে একটা বোঝেনি তো, একটা ইয়ো টাইপের একটা গেট আপ ছিল আর কি। হ্যাঁ, সো তারা আমাকে বাদ দিয়ে দিল। তো বাদ দিয়ে দিলে তখন আমার কাছে মনে হলো কি, ইফ ইউ ক্যান নট গেট দ্য ডোর, মেক দ্য ডোর। তুমি যদি দরজা না পাও তাহলে নিজেই ভেঙে চুরে একটা দরজা বানায় নাও। তো তখন কি আর করা, যে মানে ওয়ান ফাইন মর্নিং আই ওপেন্ড এ ফেসবুক পেজ নেমড কর্পোরেটাস্ক, এবং ওখান থেকেই কোম্পানি শুরু হলো। তারপরে আমি প্রথম ট্রেনিং করানো আরম্ভ করলাম। আমার লুকের সঙ্গে, তৎকালীন লুকের সঙ্গে যেটা যায় সেটা হচ্ছে সিভি রাইটিং। অ্যাটলিস্ট আমি 4-5 বছর আগে যেহেতু গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি তখনকার সময়ে, সো আমার হয়তো একটু মানে সিভি রাইটিংটা আমার ক্যারেক্টারের সাথে হয়তো যায়। দেন আমি প্রথম ট্রেনিং করালাম, দ্বিতীয় ট্রেনিং করালাম। হঠাৎ করে আমার এর মাঝখানে কি হলো, হঠাৎ করে আপনার দেশে অবরোধ হলো, ছাত্রদের পড়াশোনার উপরে ভ্যাট আরোপিত হলো, এবং তখন একটা অবরোধ দেখা দিল, যার কারণে আমার দ্বিতীয় ট্রেনিংটাতে আপনার 10 জন রেজিস্ট্রেশন করা সত্ত্বেও উপস্থিত হলো মাত্র 3 জন, এবং ওই দিন আমার নেট 5,000 টাকার মতো লস হলো। বিকজ তখনও আমার অফিস আদালত কিছু ছিল না, আমি বাইরে একটা স্পেসে গিয়ে ট্রেনিং করাতাম।
তখন আমার মনে হলো কি যে এইভাবে লস করলে তো হবে না, আমার কোনো আয় নাই, উল্টা যদি লস থাকে তাহলে তো মহাবিপদ। তাহলে ওই সিভি রাইটিংয়ের ট্রেনিং যখন করাই, তখন যারা ট্রেনিং করে গেছে তারা ট্রেনিং করে যাওয়ার পরে খুব ভালো ভালো ফিডব্যাক দিছে। এবং আমি যখন জব করতাম তখন আমার যারা সিনিয়র কলিগ ছিলেন তারা বিভিন্ন সময় তাদের সিভি লেখার কাজে আমি হেল্প করছি, বিকজ আই নো দ্য কেপিআই, আই নো দ্য কেয়ারএ, আই নো দ্য পারফরমেন্স ইভ্যালুয়েশন, ট্রেনিং গুলো আপনার করা ছিল। হ্যাঁ, সবকিছু যেহেতু আমি জানি, আমি করতাম এবং তারাও ওখান থেকে ভালো রেজাল্ট পাইছে। Okay. সো আমি মিলালাম যে যেহেতু ওনারাও ভালো রেজাল্ট পাচ্ছে, ইনারাও ভালো রেজাল্ট পাচ্ছে, তাহলে ইট ক্যান বি এ প্রফেশন। তখন আমি, আমার তো জাস্ট ফেসবুক ছিল, আমি ফেসবুকে পোস্ট দিলাম যে আমি এরকম সিভি লেখানোর ব্যাপারে ইন্টারেস্টেড। তখন প্রথম আমাকে একজন 2015 সালের নভেম্বর বা ডিসেম্বর মাসের দিকে প্রথম একজন আমাকে, ভদ্রলোক ব্র্যাকে জব করতেন, উনি আমাকে ডেকে নিলেন। ওনার সিভিটা আমি করে দিলাম, খুব সম্ভব, আমি এখন এক্স্যাক্টলি ডেট মনে করতে পারবো না, খুব সম্ভব নভেম্বর মাসে। এন্ড দেন উনি আমাকে ডিসেম্বরে জানালেন উনার নাকি চাকরি হয়ে গেছে। আচ্ছা। এবং উনি আমাকে প্রথম 3,500 টাকা দিলেন। ওকে। তখন আমার মনে হলো যে আরে এই কাজ করলে তো মানুষ পয়সা দেয়, তাহলে এটাও তো একটা পেশা হতে পারে, রাইটিংটা। হ্যাঁ, রাইটিংটাও তো একটা পেশা হতে পারে, এবং এটার জন্য তো আই এম গিভিং সো মাচ এফোর্ট। হ্যাঁ, এবং আমার অনেক রকমের নলেজ অ্যান্ড আদার্স আছে। তো তখন থেকে আমি ভাবলাম যে না, এই সমস্ত ট্রেনিং এগুলা বাদ, এগুলো করে হবে না, আমাকে সিভি রাইটিংয়ে আসতে হবে। অ্যান্ড দেন ফর্মালি আই স্টার্টেড ফ্রম জানুয়ারি 1, 2016, অ্যান্ড তখন থেকে এখন পর্যন্ত আমাদের প্রায় 50,000-এর মতো রেজুমে আমাদের কোম্পানি থেকে তৈরি করা হয়েছে। এবং আমরা ফার্স্ট এই কনসেপ্টটা বাংলাদেশে হচ্ছে ইন্ট্রোডিউস করছি, ইমপ্লিমেন্ট করছি। এখন তো মোটামুটিভাবে মার্কেটে এস্টাবলিশড। আচ্ছা, এই যে রাইটিং আপনি কিভাবে প্রফেশনে আসলেন এটা আমরা জানলাম, কিন্তু এটাকে একটা স্টার্ট আপ বানানো, এটা একটা বিজনেস বানানো, এইটা ট্রানজিশনটা কিভাবে হলো, এটা কিভাবে আপনি করলেন? 2015 সালের দিকে আমি, মানে 2015 সালের লাস্টের দিকে গিয়ে আমার একবার মনে হলো কি যে আমি ফেসবুকে যে লেখাগুলো লিখি, এই লেখাগুলো বিভিন্ন পত্রপত্রিকায় যাওয়া দরকার। সরি, আমি পেপারের নাম মেনশন করতে চাই না। আমি একবার একটা পত্রিকাতে অফিসে ফোন দিলাম, ফোন দিলে ওরা আমাকে বলতেছে কি আপনার কি যোগ্যতা আছে যে আপনার লেখা পেপারে পাবলিশেবল বলে আপনি মনে করেন? আমি বললাম যে বাবারে বাবা, কি যে অপমানটা করলো, ফোনটাই রেখে দিল, ধপাস করে ফোনটা রেখে দিল। হ্যাঁ, তো তখন ওই সময়ে আপনার শাখা চৌধুরীর ফাঁসি হয় 2015 নভেম্বর ডিসেম্বরে, এবং তখন ফেসবুকটা বন্ধ ছিল বেশ কয়েকদিন। তখন আমি লিঙ্কডইনে একটা অ্যাকাউন্ট ওপেন করি। জাগো নিউজের একজন জার্নালিস্ট সালাউদ্দিন ভাই, ওনার নাম মেনশন করা যেতেই পারে, উনি ওনার লিঙ্কডইনের আইডি এবং পাসওয়ার্ড রিকভার করার জন্য হচ্ছে ইয়েতে গেছিলেন, ওই লিঙ্কডইনের আইডি পাসওয়ার্ড রিকভার করার জন্য উনি লিঙ্কডইনে ঢুকছেন। ঢুকে আমার একটা লেখা পড়লেন উনি লিঙ্কডইনে, লেখা পড়ে উনি দেখলেন যে আমার লেখাটা তার কাছে খুব ভাল লাগলো। উনি আমাকে ফোন করলেন, ফোন করে আমাকে বললেন কি তোমার তো একটা লেখা পড়লাম, লেখাটা পড়ে আমার কাছে খুব ভাল লাগছে, তোমার লেখাটা কি আমরা আমাদের পত্রিকায় ছাপাতে পারি? আমি মনে মনে কই ও মা, আমি তো নিজেই তাই চাই, ছাপাও ছাপাও, আরো বেশি করে ছাপাও, আরো বললে আমি আরো লিখে দিই, আরো ছাপাও, ছাপাইতে থাকো খালি। তো অ্যান্ড দেন উনি লেখা পাবলিশ করলেন, এবং এই লেখা জাগো নিউজে আপনার সিভির অর্ধশত ভুল, মানুষ কেন জব পায় না, কিভাবে জবের জন্য অ্যাপ্লাই করবে, আমি সম্পূর্ণ ক্যারিয়ার রিলেটেড লেখাগুলো লিখতাম, এবং এটা ম্যাসিভ একটা রেসপন্স পেল। তখন আমাকে সালাউদ্দিন ভাই বাদল ভাইয়ের সঙ্গে পরিচয় করায় দিলেন যে তুমি বাদল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করো। বাদল ভাই ছিলেন যুগান্তরে, তুমি যুগান্তরেও লেখাগুলো দিতে থাকো। এরপরে আমি যুগান্তরেও লেখা দেওয়া আরম্ভ করলাম, এবং তারপর থেকে আরম্ভ করে প্রায় 2018-19 সাল পর্যন্ত প্রত্যেক সপ্তাহে যুগান্তরে বিশাল বিশাল করে আমার একটা লেখা যেত, 1800 শব্দ, 1500 শব্দ, 1200 শব্দ, এবং আমার লেখা যে কি পরিমাণ চলছে ওই সময়ে, মানে এইটা আপনার চিন্তার বাইরে। সো দ্যাট গেভ মি অ্যানাদার লেভেল অফ পপুলারিটি, এবং মার্কেটে একটা অ্যাকসেপ্টেন্স এনে দিল। বাট যেটা হচ্ছে গিয়ে যে যখন আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই কাজগুলো করতে চেষ্টা করলাম, তখন তো মার্কেটে তো একটা নেগেটিভিটি থাকে। নেগেটিভিটিটা কেন? কারণ হচ্ছে মানুষ পরিবর্তিত হতে চায় না, পরিবর্তনটাকে মানুষ খুব ভয় পায়। ভাই যেমন আছি তেমনই তো ভালো, পরিবর্তন হওয়াটা মানুষ পছন্দ করে না। এত বছর যাবৎ যে প্র্যাকটিসটা তারা করে আসছে, এই প্র্যাকটিসকে প্রথমবারের মতো আমি প্রশ্নবিদ্ধ করতেছি। মার্কেটে ধারণা ছিল কি 18 পেজ, 15 পেজ, 12 পেজ, 14 পেজের সিভি হবে। আমরা মার্কেটে অ্যানাউন্সমেন্ট করলাম যে না, হবে না, এটা 2 থেকে 3 পেজ হতে হবে। পিতার নাম, মাতার নাম, হাইট, উইট, চুলের কালার, চোখের কালার, মানে
এই সমস্ত জিনিসপত্র মানুষজন সিভিতে দিয়ে দিয়ে বিশাল বিশাল এক একটা সিভি বানাতো। আমরা প্রথম এস্টাবলিশ করলাম যে না, এগুলো কোনো কিছু থাকা যাবে না। সো আমার জিনিসগুলো আপনি বলতে পারেন যে আপনার হয়তো পরবর্তীতে রিলেটেড আরও প্রশ্ন থাকবে, তখন আমি উত্তর করব। বাট আমার ক্ষেত্রে যেটা ব্যাপার হচ্ছে যে আমি প্রচুর পরিমাণে পড়াশোনা করছি। আপনি যদি কখনো আমার অফিসে, আপনার দাওয়াত থাকবে, আপনি যদি কখনো আমার অফিসে যান, আপনি দেখবেন যে আমার না হলেও 20-30 লাখ টাকা শুধুমাত্র বই কেনা আছে। এই একটা জিনিস কিনতে গেলে আমি কখনো মানে শুধুমাত্র পকেটে না, কখনো কখনো এখন তো পকেটে গাড়ি ভাড়াও থাকে না, মানে আমি যখন বই কিনতে যাই তখন আমি এতটাই মানে অবসেসড হয়ে যাই যে আমার মানে গাড়ি ভাড়া থাকলো কিনা এটার প্রতি আমার খেয়াল থাকে না। বই কিনি, গাড়ি ভাড়াও শেষ হয়ে যায়, তারপরে একটা উবার বা সিএনজি ডেকে বাসার সামনে যাই, গিয়ে গলির মোড়ের দোকানদারের থেকে নিয়ে ভাড়া দিই। মানে ওই একটা টেকনিক শিখছি পরে। হ্যাঁ, সো এই কারণে তো আমার প্রচুর পরিমাণে, আমি যেহেতু সিভি রাইটিংটা নিয়ে কাজ করি, সো সিভি রাইটিং, ক্যারিয়ার প্ল্যানিং, জব ইন্টারভিউ, বিডি জবস প্রোফাইল, লিঙ্কডইন প্রোফাইল, ভিডিও সিভি, এগুলা নিয়ে বাজারে কোথায় কি হচ্ছে, উপমহাদেশে কার কোথায় কোন বই বেরোইছে, এটা দাম যাই হোক না কেন, এটা কিনে সবার আগে আমার অফিসে এটা থাকতে হবে, এটা আমাকে পড়তে হবে, আমাকে এটা জানতে হবে। আজকে যদি আপনি রাত্রে মানে আজকে রাত্রে যদি আপনি একটা ট্রেনিং নামান সিভি রাইটিং এর উপরে, আমি হব আপনার প্রথম স্টুডেন্ট যে আপনি কি পড়ান এটা আমার জানার জন্য। অ্যান্ড দেন আমি কিন্তু গ্র্যাজুয়ালি এইভাবে পড়ে পড়ে রিসার্চ করে করে জেনে শুনে আমি এই জিনিসগুলোকে মার্কেটে এস্টাবলিশ করছি, এবং যার সবগুলোই সঠিক, কেউ ভুল প্রমাণ করতে পারবে না, কারণ আমি পড়ে শুনে আসছি। এবং এই যে যেটা বললাম আমি আপনাকে, এর কোনো কিছুই আমার নিজের বানানো কোনো ফেক তথ্য না, প্রত্যেকটা তথ্যই আপনি কিন্তু খুঁজে খুঁজে পাবেন। এই সব কিছু মিলিয়ে আমরা যখন কাজ করা শুরু করলাম, তখন মার্কেটের থেকে যতই নেগেটিভিটি আসুক না কেন, যাদের কাজ করে দিয়েছি সব 100% পজিটিভ। আপনি যদি আমার লিঙ্কডইন প্রোফাইলে যান, নিয়াজ আহমেদের যে লিঙ্কডইন প্রোফাইল আছে, ওখানে যদি যান আপনি দেখবেন 120টা প্লাস রেকমেন্ডেশন আছে। বাংলাদেশে খুব কম সংখ্যক প্রফেশনালের এক দাগে 120টা রেকমেন্ডেশন আছে। সো অ্যাকসেপ্টেন্সের পরিমাণ হেটের চাইতে যোজন যোজন গুণ বেশি। তা নয়তো তো মানে আপনি খেয়াল করে দেখবেন যে, যেমন ধরেন আপনার এই যে এখান থেকে রামপুরা পর্যন্ত রাস্তার পাশ দিয়ে যদি যাবেন, আমি যখন আজকে যাব আর যখন 5 বছর পরে যাব, দেখবেন আপনার রাস্তার পাশের দোকান, রেস্টুরেন্ট সব চেঞ্জ হয়ে গেছে। কোনো ব্যবসা 5 বছর পর্যন্ত তো কেউ কন্টিনিউ করে উঠতে পারে না। সেখানে আমি তো মনে করেন 10 বছর এই ইন্ডাস্ট্রি নিয়ে, মানে এই নিয়ে তো আমি কাটাই দিলাম, এবং ইন্ডাস্ট্রি হিসেবে এটা মোটামুটি ভাবে এখন ওয়েল অ্যাকসেপ্টেড, ওয়েল এস্টাবলিশড, এই নিয়ে আর কোনো সন্দেহ নাই। আপনি তো হঠাৎ করে এসে আপনার পুরনো মতামত চাপিয়ে দিলে হবে না। আপনি যখন পড়াশোনা করছেন, কি নিয়ে পড়াশোনা, আপনি যখন পড়াশোনা করছেন অ্যাপ্লিকেশন লিখতেন কি দিয়ে? আই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট, মানে আমি অত্যন্ত সম্মানের সহিত ভিক্ষা করিতেছি যে, এখন আমরা কি দিয়ে অ্যাপ্লিকেশন লিখি? আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট। তাহলে এই যে শিফটিংটা হচ্ছে না, এটা আপনি মানবেন না? এটা না মানলে কেমনে হলো? তাহলে তো আপনি মানে হারায় যাবেন একটা পর্যায়ে গিয়ে, তাই না? সো এই শিফটিংটা আনা নিয়ে আমরা বেসিক্যালি কাজ করতেছি। এবং আচ্ছা, এইটা হয়তো বা অনেকেই অ্যাগ্রি করবে যে এখন সিভি রাইটিং এর এই বিষয়টা নিয়ে এখন অনেকেই হয়তো বা দ্বিমত করতেও পারে, বাট অনেক মানুষ অ্যাকসেপ্ট করে অলরেডি নিয়েছে। তো এই যে এই জার্নিটার মধ্যে দিয়ে আপনি যে গেলেন, আপনি কিছু আপনার পার্সোনাল এবং ইমোশনাল স্ট্রাগলের গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন, যে আসলে কি কি কাঠখড় আপনাকে পোড়াতে হয়েছে এই পর্যন্ত আসার জন্য? আমার তো ভাই পুরাটাই কাঠখড়, ঠিক আছে। যেমন ধরেন আপনার মানে রিজেকশনের কথা তো বলতে গেলে মানে রিজেকশনই রিজেকশন, বিভিন্ন জায়গা থেকে তো বিভিন্ন সময় রিজেক্টেড হইছি, তারাও আবার ডেকে নিয়ে গিয়েছে, এরকম নানান রকমের ঘটনা আছে। এখন আপনি যদি আমাকে স্পেসিফিক ঘটনা বলতে বলেন, তাহলে সেই 15, 16, 17, 18, আমি আপনাকে কয়েকটা জিনিস, মানে কিছু কিছু জিনিস হয়তো মনে পড়ছে, সেরকম ভাবে কিছু বলি। আমার বউকে আমি একসময় ফেসবুক দেখা বন্ধ করে দিতে বলছিলাম কয়েকদিনের জন্য, যে মানে মানুষজন যেভাবে মানে যে যুদ্ধটা আমি চালাইতেছি এটা দেখলে তারাও ভয় পেয়ে যেত, যে মানে হচ্ছেটা কি, কখন কি না হয়ে যায়। হ্যাঁ, বাট মানে আমি সেই জায়গায় এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি জয়যুক্ত। তারপরে যেমন ধরেন যে এর তো আপনার একটা গ্রুপিং আছে, প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা গ্রুপিং আছে। যেমন ধরেন কিছু মানুষ আছে, মুষ্টিমেয় কিছু মানুষ আছে, যারা তাদের ওই ভ্রান্ত ধারণার মধ্যেই তারা থাকবে সেকেলে, হ্যাঁ, যে যার সিভি যে লিখতে পারে না তার জব করার অধিকার নাই। ভাই এটা কোথায় লেখা আছে? আর আমি আপনাকে যে ইনফরমেশনটা দিলাম যে ফরচুন 500 কোম্পানিতে 70% সি সুটের লোকজন প্রফেশনাল এজেন্সিকে দিয়ে সিভি লেখায় নেয়,
তাহলে আপনি দুইটা ইনফরমেশন যাচাই বাছাই করেন। যার সিভি যে লিখতে পারে না তার জব করার অধিকার নাই, এই কথাটার রেফারেন্স কি? আপনার মন চাইছে তাই। এখন আপনার মন চাইলো বলেই আপনি এটা বলে দিলেন, এটা তো হইতে পারে না। এখন এই যে এই ধারণাগুলো গ্র্যাজুয়ালি অনেক কিছুই পরিবর্তিত হয়েছে, কিন্তু এই পরিবর্তন হওয়ার মানে যে এই জার্নিটা অনেকটা কঠিন। যেমন ওই যে আমি যেটা বললাম যে কিছুটা গ্রুপিং টাইপের কিছু ব্যাপার আছে, যে একটা ছোট্ট গ্রুপ আছে যারা মনে করে যে মানে তারা হচ্ছে আমাদের বিপক্ষে। এবং মানে কিরকম যে, যেমন ধরেন আপনি আমার সঙ্গে পডকাস্ট করছেন, এমনও হতে পারে আমি জানি না, কেউ হয়তো আপনারা ফোন করে বললো যে ওনার সাথে পডকাস্ট করতেছেন, এটা কেমন ব্যাপার হয়ে যাচ্ছে, উনি তো মানুষের সিভি লিখে দিচ্ছে। ভাই আমরা মানে সিভি লিখে দেওয়ার একটা পেশাদারিত্বের জায়গা থেকে ব্যাপারটা কি জানেন, আপনার কাছ থেকে আমরা একটা অনারিয়াম নিয়ে আমরা আপনার সিভি লিখে দেই নাই, তাইলে না আমরা খারাপ। আমি লিখে দিচ্ছি, আমার ক্লায়েন্টরা বেটার অপরচুনিটি পাচ্ছে, আমার ক্লায়েন্টরা লিঙ্কডইনে রেকমেন্ডেশন দিচ্ছে, আমার ক্লায়েন্টরা আমার সাথে আছে, চুলকানি সব মনে করেন আপনার, এটা কিছু হইল। সেকেন্ড যেটা বিষয়, যেটা এই কথাগুলো আমি কখনো মানে এই যে কথাটা বলবো এটা আমি কখনো আগের কোনো কোথাও পডকাস্টে ইভেন আমার নিজের চ্যানেলেও আমি কখনো বলি নাই। বাংলাদেশে মানে আমরা যে আমাদের কোম্পানি থেকে আমরা যে সিভি তৈরি করি, আমাদের 5% সিভিও ফ্রেশার না, আমাদের ম্যাক্সিমাম সিভি আসে হচ্ছে আপনার 15 বছর অ্যান্ড অ্যাভাব এক্সপিরিয়েন্সডদের। তাহলে তারা কি সবাই বোকা? বোকা কয়জনকে বানানো যায় আপনি বলেন তো ভাই, বোকা কয়জনকে বানানো যায়? 1 জন, 2 জন, 5 জন, 10 জন, 15 জন, 50 জন, সব আমার যে 50,000 50,000 40,000 45,000 হোয়াটএভার, সবাই বোকা? চালাক খালি আপনি? এ কি সম্ভব? এটা তো সম্ভব না। এবং আমরা যাদের সাথে কাজ করছি সব ইন্ডাস্ট্রির টপ লেভেলের মানুষজনের কাজ করছি। যেমন গতকালকে একটা অ্যাওয়ার্ডের অনুষ্ঠান হচ্ছিল, আপনি গেছিলেন কিনা আমি ঠিক জানি না, ডেইলি স্টারের একটা অ্যাওয়ার্ডের এমন কোনো গ্রুপ ফটো নাই যে জায়গায় যেই গ্রুপ ফটোর 50% আমার ক্লায়েন্ট না, এমন কোনো গ্রুপ ফটো নাই। আপনি যদি একটা গ্রুপ ফটোতে 10 জনকে বের করেন, ওর মধ্যে 4-5 জন আমার ক্লায়েন্ট, আমি গুনে গুনে দেখাতে পারবো। কিন্তু সমস্যাটা হয়েছে কি, আমরা কখনো এইটা বলি না যে আপনি আমার ক্লায়েন্ট, উনি আমার ক্লায়েন্ট, কারণ আমার কাছে আপনার তথ্যটা তো আমানত। এইটা আপনি অনুমতি না দিলে আমি তো এটা সবাইকে দেখাই দিতে পারি না, বিকজ ইট ইজ ইউর কনফিডেন্সিয়াল ডকুমেন্ট। আমি তো এটাকে ম্যাস পিপলের সামনে প্রচার করতে পারি না। সো কি হয়, আমার কাছে যখন কেউ রেজুমি লেখাতে আসে, আরেকটা কিরকম হয়, যেমন আমাদের কাছে বলে কি যে আরেকজনের স্যাম্পল দেখান। যেমন ধরেন ভাই, ওনার যদি একটা ডকুমেন্ট, যেমন আমাদের যিনি ক্যামেরাম্যান আছে, ওনার সিভির স্যাম্পল দেখে আপনি কি বুঝবেন? ওনার সিভির স্যাম্পলের সাথে আপনার সিভির স্যাম্পলের 1% তো মিলবে না, কন্টেন্ট তো 1% মিলবে না, তাই না? সো আপনার সিভি হবে আপনার মতো, আপনি যেরকম ইউনিক আপনার সিভিও হবে ইউনিক, এবং এটাগুলো কি ইউনিক করা পসিবল। সেগুলো যদি আপনি আমার কাছে ফার্দার জানতে চান আমি সেগুলোও বলবো। ইভেন বর্তমানে এটিএস তারপরে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে কাজ করছে সেগুলো আমি বলতে পারি। সো ব্যাপারটা হচ্ছে কি যে লাইফে এই পর্যন্ত আসতে গিয়ে প্রচুর পরিমাণের বাধার সম্মুখীন হয়েছি, এটা ফ্যামিলি থেকেও হয়েছি। এখন ফ্যামিলির ব্যাপারগুলো কীরকম, এটা সব ফ্যামিলিতেই হয়, যখন কেউ ব্যবসা বাণিজ্য করতে চায় বাসা থেকে নানান রকমের ঝামেলা হয়, কথা বলে না, এই করে না সেই করে না। সো এগুলো না আমি আসলে আর মানে দেখা গেল যে এই জিনিস যদি আবার আমার বাসা থেকে দেখে শুনে তারা ভাববে যে বদনাম করে আসছে, তখন দেখা যাবে যে মানে এতদিন ধরে মানে হ্যাঁ একটা সময় ছিল, তারপরে তো আবার যখন দেখছে যে হচ্ছে তখন তো মনে করেন যে আবার অতঃপর তাহারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল। হ্যাঁ, এখন আবার দেখা গেল যে না আমি আবার সেই কথা বলে বেড়াচ্ছি, পুরাতন কথা বলতে আসছেন। তাইলে আবার আরেকটা এটা তো আসলে আপনার স্ট্রাগলের পার্ট, এটা সবার ক্ষেত্রেই তাই। এবং বাংলাদেশের না দুনিয়াব্যাপী পুরুষ মানুষ বিচার করা হয় টাকা দিয়ে। যতক্ষণ পর্যন্ত আপনার টাকা আছে ততক্ষণ পর্যন্ত ভালো। আপনার যদি টাকা থাকে আপনার বাচ্চারে মানুষজন বেশি আদর করবে, টাকা না থাকলে বাচ্চারে কেউ কোলেও নিবে না। এরকম তো মানে খুব কমন। সো 8-10টা এন্টারপ্রেনারের যেরকম ব্যাপার স্যাপার আমাদের জন্য সেরকম, কিন্তু আমাদের জন্য অতিরিক্ত পয়েন্ট কোনটা, যেমন ধরেন আপনি এখন একটা রেস্টুরেন্ট দিবেন, তাহলে আপনি কিন্তু আর 5টা রেস্টুরেন্ট কিভাবে ব্যবসা করে, শেফ চলে গেলে কি করতে হয়, কি কি আমি আইটেমের উপরে রান্না করব, কি কি খাবার দাবার দিব, আমার মেনু প্রাইসিংটা কীরকম করব, আপনার মানে বুদ্ধি নেওয়ার মতো আপনার সামনে 10-15টা রেফারেন্স পয়েন্ট আছে। আমার না সামনে কোনো রেফারেন্স পয়েন্ট নাই, আমরাই প্রথম, আমরা যা করি সেটাই রেফারেন্স, যাই করতে যাই। এখন হয় কি যে
একটা কাজ যখন করা হয় কিছু ভুল ত্রুটি তো হতে পারে। আমি আমার প্রথম জীবনে একবার পোস্টার বানায় নিয়ে আসছিলাম, মনে হয়েছিল কি যে না সিভি রাইটিং এর প্রমোশন করার জন্য মনে হয় পোস্টারই উপযুক্ত টুল। তো তখনকার সময় আপনার ওই যে 15-16 সালের দিকে আপনার বিভিন্ন যে সিনেমাগুলো চলতো ওগুলোর যে পোস্টার রাস্তায় টানানো থাকতো, ওই পোস্টারের উপরে গিয়ে গিয়ে আমরা পোস্টার লাগাই দিয়ে আসছিলাম, ঠিক আছে। তারপরে তো এক হল ওই টিকাটুলির দিকে আপনার অভিশান নামে একটা সিনেমা হল ছিল, ওই হলের থেকে একজন দেখছিল, দেখে যে এক দৌড় দিছে, ওই দৌড়ে মনে করেন এসে বাসে উঠে গেছি। মানে এরকম মানে কত রকমের অল্টারনেটিভ ওয়েতে যে কত কিছু করছি, মানে এইটার বলার কোনো বিকল্প নাই। কিন্তু দিন শেষে যতই নেগেটিভ লোকজন থাকুক, যতই হেটার্স থাকুক না কেন, যাই হোক না কেন, দিন শেষে কেউ না কেউ হেল্প করছে, কেউ না কেউ সাপোর্ট দিছে। যেমন আমার একটা ভাইয়ের কথা আজকে মনে পড়তেছে, জুয়েল বৈদ্য, এই ভাইটা মারা গেছেন এই 2015 না 16 সালের দিকে জানি, রাওয়াতে একবার একটা জব মেলা করতে গেছিলাম, আমাকে একটা স্টলের থেকে বের করে দিছিল কেউ সিভি রাইটিং নিয়ে কথা বলতেছে, আমাকে একটা স্টলের থেকে বের করে দিছিল, চরম অপমান করে বের করে দিছিল। তখন ওই জুয়েল বৌদ্ধ ভাই বলতেছিল আমাকে, তখন ওই জুয়েল বৌদ্ধ ভাই আমাকে তুমি তুমি না জানি তুই করে উনি আমাকে বলতেন যে তোর ওই জায়গায় দাঁড়ায় থাকার দরকার নেই, তুই আমার সাথে আয়, আমার স্টলে এসে দাঁড়া। অ্যান্ড দেন উনি জিনিসটা বুঝছেন, উনি জায়গা দিছেন। সো একটা ডোর বন্ধ হওয়া মানে আরো 1000টা ডোর ওপেন হওয়া। সো আমার ক্ষেত্রেও তাই হয়েছে। সো কিছু লোকজন যারা আছে এখন হয় কি যে ওই যে তাদের একসেপ্ট করতে একটু টাইম লাগবে। এখন আমি যদি এটা নিয়ে ভয় পাই তাহলে তো আসলে হইল না, মানে আমাকে তো এটা করতে হবে। যেমন আমি আপনাকে একটু আগে একটা গল্প বলছিলাম না যে মিনার কার্টুনের যে গল্পটা, যে আগে আমাদের দেশের মানুষজন কি করত, খোলা জায়গায় গিয়ে টয়লেট করত। তারপরে আপনার প্রজেক্ট নিল যে মানুষকে এরকম খোলা জায়গায় টয়লেট করানো যাবে না, তাদেরকে এরকম বদ্ধ 4 কোনা জায়গার ভিতরে আবদ্ধ করে প্যানে বসায় তাদেরকে টয়লেট করাতে হবে। এই তো মনে করেন যে আপনার সেই এনজিওর সঙ্গে জনগণের তো বিশাল এক ধাক্কাধাক্কি। তো না, আমরা এর মধ্যে মানে এর ভিতরে ঢুকলে আমাদের গরম লাগে, ঘেমে যায়, বাতাস লাগে না, কত রকমের কথাবার্তা। কিন্তু তারপরে তারা মার্কেটিং এর জন্য আলাদিনের দত্তরে পর্যন্ত ছাড়ে নাই, মিনারে পর্যন্ত ছাড়ে নাই, মিনারে দিয়ে আলাদিনের দত্ত ঘষাইয়া দত্তরে বাই করে দত্তরে দিয়ে কিন্তু আপনার পায়খানা বানাইছে। অ্যান্ড দেন এই জিনিসটা মার্কেটে এস্টাবলিশ হয়েছে এবং ওইটাই সঠিক। আপনি এতদিন পর্যন্ত খোলা জায়গায় টয়লেট করছেন, তার মানে এই না যে খোলা জায়গায় টয়লেট করাটা সঠিক ছিল, ওইটা ছিল ভুল। আপনি এখন যেটা করছেন এটা সঠিক। আমি আপনাকে আরও একটা এক্সাম্পল দিই। আমাদের পানির অত্যন্ত ফেভারিট ব্র্যান্ড যেটা মাম পানির বোতলের যে টপ ম্যানেজমেন্ট, ওনার সঙ্গে আমার বসার সৌভাগ্য হয়েছে। উনি তো আমার বলতেছিলেন যে আমরা যখন প্রথম পানি নিয়ে যাই তখন তো আমাদেরকে মানুষ মারতে আসতো। কেন মারতে আসতো? আল্লাহর বানানো পানি, আপনারা কত বড় শয়তান মানুষ যে আপনারা এটাকে বোতলে ভরে পয়সার বিনিময়ে মানুষের কাছে বিক্রি করতেছেন, আপনি চিন্তা করতে পারেন। অথচ আপনি আজকে 2025 সালে এসে দেখেন একটা রিক্সাওয়ালা, একটা সিএনজিওয়ালা, মানে আপনি যে পেশাজীবী হোক না কেন, 15 টাকা দিয়ে কিন্তু একটা পানি কিনে খাচ্ছে, একটা বিশুদ্ধ পানি কিনে খাচ্ছে। তাহলে ওই প্রসেসটা এক সময় ছিল, তার মানে এখনো যে থাকবে তা না। টাইপরাইটার এক সময় ছিল, এরপরে আমরা যখন ছোটবেলায়, আমার লাইফের প্রথম যে কম্পিউটার, সেটা মনে হয় এই পরিমাণ মোটা ছিল, মানে এতখানি মোটা ছিল, আমার চাইতেও বেশি মোটা ছিল ফর শিওর। হ্যাঁ, আর এখন আমার যে ল্যাপটপ, যদিও আমার ল্যাপটপটা হচ্ছে এইটুক একটা পাতলা ল্যাপটপ, সামনে যে আরো কি কি অবস্থা, মানে কি কি জিনিস সামনে যে আসবে, যেমন অলরেডি দেখি যে আপনার ল্যাপটপ আপনার এই জায়গায়, কিন্তু এইটার থেকে মানে রিফ্লেক্ট করে যে কোনো ওয়ালে চলে যাচ্ছে, সেখানে আপনি দাঁড়ায় দাঁড়ায় কাজ করবেন, যেগুলো আমরা হলিউডের বিভিন্ন সিনেমায় দেখতে পাই। এই টেকনোলজিগুলো চলে আসছে। এখন আপনি যদি বলেন যে না, আমার ওই মোটা ল্যাপটপ দিয়েই আমি চলবো, চলেন মোটা ল্যাপটপ দিয়ে কতদিন চলবেন? শেষমেশ তো অবস্থা ওই টাইপরাইটারের মতোই হবে। নতুনকে অ্যাকসেপ্ট করে নেওয়ার মেন্টালিটিটা থাকতে হবে, রাইট। তো ভাই, এই যে আপনার টোটাল জার্নিটা তো সংক্ষেপে আমরা শুনলাম, কিন্তু এর মধ্যে কি কখনো আপনার মনে হয়েছে যে আমি গিভ আপ করে দিব, এত নেগেটিভিটি আপনি আপনার ওয়াইফকে? নেভার এভার, নো, কখনো না। কিন্তু আমার সবসময় মনে হয়েছে ব্যবসাকে কিভাবে বড় করা যায়। আমার প্রথম আইডেন্টিটি ক্রিয়েট করা হয়েছিল সিভি রাইটার হিসেবে, বাট আমি কিন্তু অ্যাট প্রেজেন্ট নো মোর এ সিভি রাইটার। আপনি আগে যখন 2016, 17, 18 এই সময়গুলোতে আমি মানুষের বাড়ি বাড়ি গিয়েও কাজ করে দিয়ে আসছি। ধরেন আপনি আমাকে ডাক দিছেন আপনার বাসার নিচের একটা টঙের দোকানে, আমি সেই টঙের দোকানে দাঁড়ায় এক হাতে ল্যাপটপ নিয়ে আরেক হাতে টাইপ করেও মনে করেন যে কাজ করে করে মানুষকে ডেলিভারি দিয়ে, এইভাবে আমি আমার ইন্ডাস্ট্রিটাকে
তৈরি করছি, অ্যান্ড দেন আমি আস্তে আস্তে আমার টিম বড় হয়েছে, আমার কোম্পানি বড় হয়েছে। এখন আপনাকে আমি যেরকম বলছিলাম যে আমার সেলসেই কাজ করে 6-7 জন, আমার সার্ভিস দেওয়ার জন্য কাস্টমারকে আছে আরও 2 জন, আমার অপারেশন টিমে কাজ করে 5-6 জন। সো আমাদের টোটাল আমাদের ডিজিটাল মার্কেটিং, তারপরে এই যে আপনার এই যে এডিটিং, প্রোডাকশন, তো প্রত্যেকটা জায়গাতে তো টিম মেম্বারের হেল্প দরকার, সব মিলে আমাদের প্রায় 25 জনের টিম। সো আমি এই মুহূর্তে এসে আমার লক্ষ্য হলো এটাকে আগামী বছরের ভিতরে 100 জনের টিমে নেওয়া, একটা বড় অফিস নেওয়া, একটা কর্পোরেট কালচারের ভিতরে আসা, আমি ভালো প্র্যাকটিসটাকে সবসময় মানে ধরে রাখা। কিন্তু ওই যে অনেক কিছু তো জানতাম না, বুঝতাম না, ইন্ডাস্ট্রিটা নতুন, অনেক ভুল ত্রুটি সব কিছু। যেমন ধরেন আজকে যদি প্রশ্ন ফাঁস হয়, গালিটা কাকে দিবেন? যে দিবেন রকমারি সোহাগ ভাইরে, আরে ওই বেটার প্রশ্ন ফাঁসের কি জানে। কিন্তু ওই যে মনে করেন যে কোনো একটা কিছু হোক না কেন, মানে প্রধান জনরে যে গালিটা খাইতে হয়, আমি ওইভাবেও মনে করেন গালি খাইছি বিভিন্ন সময়। মনে করেন যে আরেকজন কিছু একটা করছে, মনে করেন যে একেবারে সবাই সহ মনে করেন যে, এবং ওইটার রেসটা সবচেয়ে বেশি পড়ে হলো আমার উপরে। বাট হ্যাঁ, গ্র্যাজুয়ালি এগুলো ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা, সিভি নিয়ে একটা প্রশ্ন করি, যে চাকরি করে, ফর এক্সাম্পল আপনি বলেন যে এক্সপিরিয়েন্সড লোকজন বেশি আপনার কাছ থেকে সিভি বানিয়ে নিচ্ছে, তো উনি তো আসলে ওই কাজটা করে, ওনার ওইটা এক্সপিরিয়েন্স, এটা আসলে অন্য কাউকে দিয়ে কেন লেখাতে হবে? উনি তো নিজেই লিখতে পারেন, এবং উনি তো নিজে বেস্ট ওয়েতে লিখতে পারেন, কারণ উনি যেহেতু নিজে ওই জার্নির মধ্যে দিয়ে গিয়েছেন, বিভিন্ন জায়গায় কাজ করেছেন, উনিই সবচেয়ে বেটার জানেন যে আমি কোথায় কোথায় কাজ করেছি, কোথায় কোথায় আমার স্ট্রেংথ, কোথায় কোথায় আমার উইকনেস। আমার ইন্ডাস্ট্রিতে যখন তিনি মানে অন্য কোনো জায়গায় হচ্ছে যেতে চাইবেন, উনি নিশ্চয়ই সার্কুলারগুলোও দেখেন যে কি কি চাচ্ছে। তো এভাবে তো উনি একটা নিজের মতো করে একটা সিভি বানাতেই পারেন। এখানে আসলে অন্য কারো হেল্পটা নেওয়া কেন জরুরি? এবং এটা তো আসলে লস প্রজেক্ট হয়ে যেতে পারে। আচ্ছা, খুবই চমৎকার প্রশ্ন। আমি একটু আপনাকে যদি কয়েকটা জিনিস একটু জিজ্ঞাসা করি, আপনি ধরেন যে এখানে তো কন্টেন্ট মেক করছেন, তাই না? তাহলে একজন কন্টেন্ট মেকারের কি কি স্কিল থাকা উচিত আপনার কাছে? অনেক রকমের স্কিল থাকা উচিত, যেমন ধরেন তার ক্যামেরা সম্পর্কে আইডিয়া থাকতে হবে, লাইট সম্পর্কে আইডিয়া থাকতে হবে, ফ্রেমিং সম্পর্কে আইডিয়া থাকতে হবে, আর যদি এডিটিং সম্পর্কে আইডিয়া থাকে আরও এটা প্লাস পয়েন্ট। তারপর কালার কম্বিনেশন সম্পর্কে আইডিয়া থাকতে হবে, যেহেতু সেট ডিজাইনের একটা বিষয় থাকে। সাউন্ড সিস্টেম নিয়ে আইডিয়া থাকতে হবে, এরকম আরও অনেক কিছু সম্ভবত আছে। আচ্ছা, আমার মনে হয় এই আইডিয়াগুলো একটু সিনেমাটোগ্রাফারের থাকা উচিত। কন্টেন্ট ক্রিয়েটারের আইডিয়া হচ্ছে কাকে নিয়ে কন্টেন্ট বানাবো, তার জন্য আমার কি ধরনের R&D করা উচিত, কি ধরনের হোমওয়ার্ক করা উচিত, অ্যাঙ্করিং কিভাবে করব, কিভাবে কথা বলবো, আমার প্রেজেন্টেশনটা কি হবে, এই জিনিসগুলো একটু বেশি কন্টেন্ট ক্রিয়েটারদের ইয়ে করা। আর কন্টেন্ট ক্রিয়েটাররা যখন ছোট থাকে তখন তারা নিজেরাই কন্টেন্ট ক্রিয়েট করে, নিজেরাই ভিডিও এডিট করে, বাট একটা সার্টেন টাইম পরে গিয়ে কিন্তু এই কাজগুলো আবার একটু টিম পরিচালনা করে। এবার আমি যদি আপনাকে একটু জিজ্ঞাসা করি, আপনি এই যে আমরা যে অনুষ্ঠানে আছি, এর কয়টা এপিসোড এই পর্যন্ত হয়েছে? 25টার মতো পাবলিশ। আচ্ছা, আপনার মানে পেজে কি পরিমাণ ফলোয়ার আছে? 2 লাখ প্লাস, আর ইউটিউবে 50+। আপনার টোটাল ভিডিও এই পর্যন্ত কত লক্ষবার ভিউ হয়েছে? এটা একটু বলা ডিফিকাল্ট। আচ্ছা, আপনার ফেসবুকে টোটাল প্রত্যেক মাসে এনগেজমেন্ট কি পরিমাণ হয়? এটা ইনস্ট্যান্ট বলতে পারবো না, কয়েক লক্ষ। এখন এই যে আমি আপনাকে যে তথ্যগুলো জিজ্ঞাসা করলাম, এই সব তথ্য আপনার কাছে আছে, রাইট। কিন্তু এই তথ্যগুলোকে আপনি নিজে যদি আপনার ডকুমেন্ট যখন তৈরি করতে যেতেন, তখন আপনি এই জরুরি তথ্যগুলো মিস করে যেতেন, এবং ডেফিনেটলি আপনি মিস করে যেতেন। বিকজ আমি বাংলাদেশে এই পর্যন্ত যারা কন্টেন্ট ক্রিয়েশনে আছে, আমি এরকম অন্তত টপ 5 জন কন্টেন্ট মেকারের সিভি আমি তৈরি করছি, নিজে তৈরি করছি, ঠিক আছে? সো যেহেতু আমি তাদের সিভি তৈরি করছি, এবং আপনি দেখবেন তাদের ভিতরে একজন আরেকটা কন্টেন্ট তৈরি করছে যে আমি যে এত কিছু করছি এটাই আমি এতদিন পর্যন্ত জানতাম না। ব্যাপারটা হলো কি, যে আমরা আসলে অনেক কাজ করি, কিন্তু কোন কাজটা গুছিয়ে লিখতে হবে, কোন কাজটা লেখা উচিত, এইটা সবাই একইভাবে বুঝতে পারে না। কিন্তু তাকে যখন খুঁটিয়ে যখন তাকে প্রশ্ন করা হয়, আপনার স্কিল কি, আপনার কন্ট্রিবিউশন কি, এইটা কি করছেন, ওইটা কি করছেন, এভাবে কেন করলেন, ওইভাবে কেন করলেন, কোন একটা কোম্পানিতে জয়েন করার পরে আপনি কোনটা ইন্ট্রোডিউস করছেন, কোনটা মডিফাই করছেন, কোনটা চেঞ্জ করছেন, কোনটা অটোমেট করছেন, কোনটা ম্যাক্সিমাইজ করছেন, কোনটা মিনিমাইজ করছেন, কোনটা রিভ্যাম্প করছেন, কোনটা অটোমেট করছেন, কোনটা অপটিমাইজ করছেন, কোনটা কাস্টমাইজ করছেন, কোনটা নতুন করে ক্রিয়েট করছেন, এই প্রশ্নগুলো তো আপনাকে করা দরকার। এই প্রশ্নগুলো যখন করা হয়, তখন সে তার সম্পর্কে আরও বেটার
এবং আরো চমৎকারভাবে সে কিন্তু অ্যান্সারগুলো দিতে পারে, যেইটা সে যখন একা একা কাজ করতে যায় তখন সে ওইভাবে অ্যান্সারিংটা করতে পারে না। এটা হচ্ছে গিয়ে 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট যেটা, যে যেমন ধরেন আপনি দুপুরবেলায় খাওয়া দাওয়া করছেন না, কারণ খাওয়া দাওয়ার রান্না কি আপনি করছেন? তো রান্না এখন আপনি করেন নাই, তাহলে খাইলেন কেন আপনি? রান্নাটা তো যে করার জন্য পারফেক্ট সে আপনাকে রান্না করে দিছে, রাইট? আবার বাজারটা কি সে করছে? না, বাজারটা হয়তো আবার আপনি করছেন, কারণ আপনি আবার ওইটার জন্য পারফেক্ট। সো যে কাজের জন্য যে যোগ্য, যে দক্ষ, যেমন ধরেন আজকে সকালবেলায় আমি 21 কিলো ম্যারাথন দৌড়াইছি। এখন এই ম্যারাথনের দৌড়ের জন্য কিন্তু আলাদা প্রশিক্ষক আছে, এবং সেই প্রশিক্ষক আমি আজকে লাইফে প্রথম না, গতকালকে দৌড়াইছি, আজকে দ্বিতীয় দিন আমি প্রথমবারের মতো 30 মিনিট দৌড়াতে পারছি। আমি কিন্তু কখনো 30 মিনিট একটানা দৌড়ানোর মতো আমার এখন অবস্থা নাই, কিন্তু আমি দৌড়াতে পারতেছি। তো কিভাবে দৌড়াতে পারছি আমি যদি ওইটা একটু বলি, উনি আমাকে প্রথমে বলতেছে কি, প্রথম দিন গেলে বলতেছে যে আপনি 1 মিনিট দৌড়াবেন 2 মিনিট হাঁটবেন, 1 মিনিট দৌড়াবেন 2 মিনিট হাঁটবেন, এইভাবে আপনি 30 মিনিট করেন, করলো। তারপরে আরেকদিন গেছি, গেলে বলতেছে কি আপনি আজকে 1 মিনিট দৌড়ান 1 মিনিট হাঁটেন। তারপরে আরেকদিন গেছি, সেদিন বলতেছে কি আপনি আজকে 100 মিটার দৌড়াবেন সবচেয়ে জোরে, আপনার যে স্পিড আছে, মানে আপনার পিছনে যেন বাঘ লাগছে এরকম, আপনি একেবারে সবচেয়ে জোরে দৌড় দেন, 100 মিটার দৌড়ে আবার মনে করেন 200 মিটার হাঁটবেন, এইভাবে আপনি একটা রাউন্ড করেন। এই যে উনি আমাকে এই যে একটা দৌড়টাকেও যে এইভাবে করে 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 উনি কিন্তু আমার শরীরের সাথে জিনিসটাকে হ্যাবিচুয়েটেড করিয়ে ফেলানোর কারণে আমি কিন্তু আজকে 21 কিলোমিটার সকালবেলায় দৌড়ে আসতে পারছি। এবং দৌড়াইয়া আমি আবার আজকে আপনার এখানে পডকাস্টও শ্যুট করতেছি, এবং আমার পডকাস্ট দেখলে হয়তো মনে হবে না কারো যে আমি যে এইরকম একটা পরিশ্রম সকালবেলায় করে বা এত কিছু করে টোরে তারপরে যে আমি এখানে আসছি, এরকম কিন্তু মনে হওয়ার কোনো সুযোগ নাই। এই জায়গাটাই হচ্ছে আপনার পেশাদার এবং অ্যামেচিওর মানুষের ভিতরে এই একটা মানে ক্লিন একটা ডিফারেন্সিয়েট করে দেয়। এখন উজাইন বোল্টেরও কোচ আছে, সাকিব আল হাসানেরও কোচ ছিল, মাশরাফির বিন মুর্তজা তারও কোচ ছিল, পলিটিক্সে ছিল হচ্ছে আমাদের আপা। হ্যাঁ, তো প্রত্যেকটা জায়গাতে তো আমাদের কোচ দরকার। তো ঠিক তেমনি সমস্যা যেটা, ক্যারিয়ার রিলেটেড তো এরকম কেউ নাই যে আপনাকে গাইড করবে নেক্সট জবের জন্য কিভাবে প্রিপারেশন নেবেন, কিভাবে ডকুমেন্টটা তৈরি করবেন। আর আরেকটা যেটা গুরুত্বপূর্ণ কথা এই জায়গায় বলতে চাই, আপনি এখন ঢাকা থেকে সিঙ্গাপুরে একটা জবে অ্যাপ্লাই করবেন, কি দিয়ে অ্যাপ্লাই করবেন? সিভি ছাড়া আপনার আর কিছু আছে? আপনি কি গিয়ে, আপনার এখন মাইক্রোসফটে অ্যাপ্লাই করতে হবে, আপনি কি মাইক্রোসফটে গিয়ে অ্যাপ্লাই করে দিয়ে আসবেন? এ কি সম্ভব? যে লোকটা চিটাগাঙে বসে আছে সে কি ঢাকায় এসে এসে জবে অ্যাপ্লাই করে দিয়ে যাবে? এটা তো সম্ভব না। যে কোনো কোম্পানিতে আপনার আগে আপনার সিভি যাবে, যার কারণে সিভিটা প্রফেশনাল হওয়াটা খুবই জরুরি। আপনার কাজ, আপনি যেই ফিল্ডে কাজ করছেন এই ফিল্ডে আপনি বস, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা যে ফিল্ডে কাজ করছি আমরা জানি যে আপনার ভিতরের প্রশ্নগুলো করে করে আপনার ভিতর থেকে তথ্যগুলোকে বের করে আনার মতো, যেটা কনসালটেন্টরা করে, যে আপনাকে প্রশ্ন করে তখন আপনি আপনার উত্তরগুলো আরো বেটার ওয়েতে দিয়ে দেন এবং ওইটার প্রেজেন্টেশনটাও সে আরো সুন্দরভাবে করতে পারে। একজন মার্চেন্ডাইজার জানে কিভাবে একটা অর্ডার প্লেসমেন্ট থেকে শিপমেন্ট পর্যন্ত পুরো কাজটাকে কিভাবে ছকে বাঁধিয়ে করতে হয়। আমি তো গিয়ে ক্লেম করতেছি না যে মার্চেন্ডাইজারের কাজ আমি জানি, তাই না? তাহলে আমি যেটা জানি সেটা আমি খুব পাক্কাভাবে জানি, কাজে এই কাজ রিলেটেড যাদের কোনো সাপোর্ট দরকার তাকে আমার কাছে আসতে হবে। এখন যার বাড়ি সেই বানাবে এরকম কি সম্ভব? আপনার বাড়ি আপনি বানাবেন? জীবনেও বানাবেন না। আবার আপনার বাড়ি বানানোর কাজ কি রাজমিস্ত্রির হাতে তুলে দেবেন? তাহলে রাজমিস্ত্রি আর আর্কিটেক্ট এক হয়ে গেল? এটা তো এক হবে না। এখানে ভাই একটা বিষয় ধরেন যে আপনি যেটা বললেন যে সব কাজ আমরা নিজেরা করি না, আবার কিছু কিছু কাজ আমরা নিজেরাও করি, কিছু কিছু কাজ আমরা ডেলিগেট করে দিই, কিছু কিছু কাজ আমাদের নিজেদেরই করতে হয়। এখন এর মধ্যে সিভি রাইটিংটা যে আমি ডেলিগেট করব, এইটা আপনি আসলে কিভাবে ডিসাইড করবেন, অথবা আপনি কেন এটা ডিসাইড করবেন? যেমন আমি এখানে যদি আরেকটা সম্পর্ক প্রশ্ন করি, যে এখন আসলে আপনার চ্যাট জিপিটি আছে, বিভিন্ন এআই টুল আছে, এখন আমার আসলে কি কি, আমি একটা প্রফেশনে আছি, এই প্রফেশনের জন্য আসলে কি কি বেটার কোশ্চেন করা দরকার, এটাই যদি আমি চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করি, সে কিন্তু আমাকে কোশ্চেনগুলো করে দিতে পারবে। তার এগেনস্টে হয়তো আমি সিভিটা রেডি করলাম, ইভেন ওকে আমি কিছু ইনফরমেশন দিলাম, ও আমাকে একটা সিভি রেডি করে দিল। তো এই ক্ষেত্রে এই চ্যালেঞ্জগুলো আসলে এখন কিভাবে আপনারা ডিল করবেন, অথবা কেন আসলে লোকজন হচ্ছে এই অপরচুনিটিগুলো থাকার পরেও আপনার কাছ থেকে সিভি লিখে নিতে আসবে? প্রথম যে প্রশ্নটা খুবই চমৎকার, এই প্রশ্নটার উত্তর আমি আগেও দিয়েছি একবার, আবারও দিচ্ছি, যেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড বেস্ট প্র্যাকটিস এখনো কোনটা সেটা ফলো করেন। ওকে,
সেটা ফলো করে আপনি আপনার ডিসিশন নেন। 70% আমি যেটা বললাম, এবং এটা আমি আবার সঠিক বললাম না বেঠিক বললাম, এটাও আপনি যাচাই করেন, 70%-এর মতো ফরচুন 500 কোম্পানির সি-সুট লেভেলের লোক যারা কাজ করে তারা প্রফেশনাল কোন একটা এজেন্সির মাধ্যমে রেজুমি তৈরি করিয়ে নেয়। এটা আপনি ঘাটাঘাটি করেন, পড়াশোনা করেন, পৃথিবীতে কারা রেপুটেড রেজুমি রাইটার আছে, তাদের ফি কেমন, এগুলো আপনি একটু ঘাটাঘাটি করেন, করে আপনার যখন মনে হবে, এবং দেন আপনি আমাদের পেজও দেখতে পারেন, দেখে আমাদের রেকমেন্ডেশনগুলো দেখতে পারেন, দেখে আপনার যদি মনে হয় যে না আমি এখন ওই 70%-এ যাব, দেন আপনার সিদ্ধান্তে পরিবর্তন আসতে হবে। আবার যদি মনে করেন যে না আমি 70% না আমি 30%-এ থাকবো, সেটাও সঠিক, সেক্ষেত্রে কোনো বাধা নাই। সেকেন্ড যে প্রশ্নটা, এআই আসার মাধ্যমে কি হচ্ছে, দেখেন এআই আসার মাধ্যমে যদি এত কিছুই হয় তাহলে তো ভাই স্কুল কলেজ ইউনিভার্সিটি সবই বন্ধ করে দেওয়া উচিত, এগুলোর তো কোনো প্রয়োজনীয়তা নাই, বিকজ এভরিথিং ইজ ইন এআই, তাই না? এখন আমার যে মেয়ে কেজি 2-তে পড়ে, সে বিভিন্ন ওয়ার্ড মিনিং শিখে, সে বিভিন্ন ইংরেজি সেন্টেন্স স্ট্রাকচার তৈরি করে, তারপরে কি কি জানি মানে যে সমস্ত পড়াশোনা করে, এগুলো তো মানে এগুলো তো চ্যাট জিপিটিতে মনে করেন এর আরও অনেক অ্যাডভান্স কিছু আছে, তাইলে তো আমি তাহলে কেন স্কুলে মাসে মাসে এতগুলা টাকা বেতন দিচ্ছি? ওটাও কি তাহলে আমার জন্য ওয়েস্টেজ না? আপনার বাচ্চাকে তাহলে আপনি বছরখানেক পরে, আমি জানি না এখন বাবু স্কুলে যায় কিনা, কেন স্কুলে পাঠানো দরকার? এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট, ডি ফর ডগ, এর জন্য স্কুল লাগবে? এভাবে কি আমরা চিন্তা করি? এভাবে চিন্তা করা যায় না। পড়াশোনার ক্ষেত্রে হয়তো এইভাবে চিন্তা করি না আমরা। প্রত্যেকটা জায়গাতে হিউম্যান টাচ দরকার। আপনার একটা 1-to-1 ভাবে আপনাকে কেউ একজন কাউন্সিলিং করবে, আপনাকে কেউ একজন বোঝাবে, একজন শিক্ষক, একজন মেন্টর, একজন কোচ, একজন কাউন্সিলর, একজন গাইড আপনার সাথে থাকবে। এই সাথে থাকা একটা লোক তো আপনার জন্য দরকার, যে আপনাকে প্রশ্ন করবে। থার্ড আরো একটা পয়েন্ট বলি, বাংলাদেশের মানুষ এখনো পর্যন্ত, আপনি যদি, আমার কথা না, আপনি যদি নিরপেক্ষভাবে আপনার বাংলাদেশের সিনারিও দেখে কি মনে হয়, মানুষ যে ডকুমেন্টারে সিভি হিসেবে দাবি করে এটা কি আসলে পারফেক্টলি তৈরি কিনা? আপনার কাছে কি মনে হয়, তৈরি নাকি তৈরি না? না? অনেক ক্ষেত্রে আমিও যেটা দেখেছি যে অনেক ক্ষেত্রে হচ্ছে অপ্রয়োজনীয় তথ্যগুলো চলে আসে। তার মানে আপনিই বলছেন যে বাংলাদেশে এই মুহূর্তে আপনার কাছেও আপনার যে সিভি আপনার দেখা পড়ে সেই সিভি অলরেডি পারফেক্ট না। তো তাহলে যারা এখনো পর্যন্ত মানে ওই ইনফরমেশন বসাতে পারতেছে না, মানে তাদের ইনফরমেশনগুলোই যারা চিন্তা করে আমি কি কি কাজ করছি তাকে প্রশ্ন করলে সে চিন্তা করবে, চিন্তা করলে সে অ্যান্সার দিবে, অ্যান্সার দেওয়ার পরে আমরা নোট নিব, নোট নেওয়ার পরে এটা লেখা হবে, লেখার পরে এটা মানে ফরম্যাটিং অ্যান্ড পেজ সেট আপ হবে, গ্রামারলি দিয়ে চেক করে দেন হচ্ছে আপনাকে ডেলিভারি করা হবে। আপনাকে ওই চিন্তাটা না দিলে, আপনি ওটা চিন্তাটা না দিলে আপনি আপনার অ্যাচিভমেন্টগুলো, আপনার কাজগুলো আপনি বুঝবেন কিভাবে? আর যেখানে আপনি ওটুকুই করতে পারছেন না সেখানে আপনি প্রম্পট ইঞ্জিনিয়ারিং বুঝবেন কোথা থেকে? আপনার ওই লেভেল পর্যন্ত যেতে গেলে আপনাকে তো প্রম্পট বুঝতে হবে, যে আমি এই রকমের প্রম্পট দিলে আমার এই রকমের ডেটা আসবে। এই প্রম্পট দেওয়া মানে, যে মানুষ এখনো চুলের কালার, তারপরে হচ্ছে গিয়ে যে আমি ছেলে না মেয়ে, চোখের কালার, হাইট, চওড়ায় কতটুকু, এগুলা ইনফরমেশন এখনো যারা সিভিতে দেওয়ার চেষ্টা করে তাদের প্রম্পট বুঝতে আরো ঢের সময় লাগবে। এখনো পর্যন্ত আমাদের দেশের আপনি মানে ঢাকার অভিজাত ইউনিভার্সিটি বাদে আপনি যদি ডিগ্রি কলেজগুলোতে যান, অধিকাংশ ডিগ্রি কলেজে আধুনিক কম্পিউটার ল্যাবই তো নাই। আমরা যারা ছেলে পেলেদেরকে নিয়োগ করি, আমাদের তো টাইপিং কোম্পানি, মানে আমাদের তো লেখালেখির কোম্পানি, অধিকাংশ ছেলে পেলে কিবোর্ড চেনে না, টাইপ করতে পারে না। সত্য, আপনি শুধুমাত্র ঢাকা এবং এর আশপাশের মুষ্টিমেয় প্রিভিলেজড মানুষের জীবনযাপন দেখে সারা দেশের মানুষের বর্তমান সিনারিও আপনি নির্ধারণ করতে পারেন না। এখন আমার কথা হলো, তাই বলে তারা কি জব করবে না? তারা কি জব পাবে না? তাদের কি স্কিল নাই? প্রত্যেকটা মানুষেরই স্কিল আছে, প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো কন্ট্রিবিউশন আছে। সে বুঝতে পারে না, সে কনফিউজড হয়ে যায়। যেমন আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, আপনি যদি এখন একটা ডকুমেন্ট তৈরি করতে যান এরকম, আপনি কি কনফিউজড হবেন না যে আমার আসলে কোন ইনফরমেশনগুলো রাখবো আর কোন ইনফরমেশনগুলো রাখবো না, কোনটা আমার নেক্সট সার্কুলারের জন্য কাজে দিবে, কোনটা আমার কাজে দিবে না? এটার জন্য কি একজন এক্সপার্টের হেল্প প্রয়োজন না? অবশ্যই এটার জন্য একজন এক্সপার্টের হেল্প প্রয়োজন। আচ্ছা, আপনাদের কিছু সাকসেস স্টোরি যদি শুনি, যেমন যেটা বললেন যে অনেকে হচ্ছে আসলে স্টেজে নাই যে নিজের সিভিটা নিজে রেডি করবেন, আপনারা হেল্প করছেন, এটার কিছু সাকসেস স্টোরি আমাদের সাথে শেয়ার করতে পারেন? আচ্ছা, সো যেটা হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি কার সিভি লেখায় নিয়েছি এই ইনফরমেশনটা আমরা কোথাও কাউকে ডিসক্লোজ করি না। এখন তার মধ্যে কিছু কিছু মানুষ, যেমন ধরেন যে যারা আমাদের জন্য
মানে যারা আমাদের কথা বলে বেড়ায় তাদের মধ্যে আমি বলতে পারি, যেমন খুব রেপুটেড সেলস ট্রেনার আছেন একজন ইউসুফ ইফতি ভাই, আই থিঙ্ক হি ইজ সাকসেসফুল। বিক্রয় বন্ধু রাজীব আহমেদ, হি ইজ সাকসেসফুল। তারপরে ওই যে আমরা আক্রমী সম্পদ, ওর কথা যে বলছিলাম, তার কন্টেন্টটা আমাদের তৈরি করা। তারপরে আরও যারা রেপুটেড কন্টেন্ট মেকার আছে, এখন তাদের কাছ থেকে আমার কোনো পারমিশন নেওয়া নাই যে তাদের নামটা আমি এখানে অ্যানাউন্স করবো কিনা। আমি আমিনুল ভাই নামে একজন ভাই আছেন, চেকমেট নামে একটা কোম্পানির ফাউন্ডার অ্যান্ড সিইও, ওনার সিভি এবং প্রোফাইল আমার করায় নেওয়া, এবং এটা উনি একটা অ্যাওয়ার্ডের জন্য নিয়েছিলেন, ওই অ্যাওয়ার্ডটা উনি পাইছিলেন। বাংলাদেশের আপনি এখন প্রবাসে যে সমস্ত নায়ক নায়িকা, গায়ক গায়িকা, ফিল্ম ডিরেক্টর, সঙ্গীত শিল্পী যাদেরকে দেখেন, ওর একটা অংশ আমার ক্লায়েন্ট। সো আমি এখন অ্যাকচুয়ালি যেহেতু এটা একটা পাবলিক শো, আমি এখানে কারো ধরে ধরে নাম বলবো না, কিন্তু অনেক মানুষ আছে। এখন সাকসেস স্টোরির যে আরেকটা আমি আপনাদেরকে হিন্টস দিতে পারি, ভাইয়ের মাধ্যমে দর্শকদেরকে যেটা হিন্টস দিতে পারি, যে আমার যে নিয়াজ আহমেদ নামে আমার যে লিঙ্কডইন প্রোফাইল আছে, আমার লিঙ্কডইন প্রোফাইলে খুব সম্ভব, ইফ আই এম নট রং, বাংলাদেশে হাইয়েস্ট পরিমাণ রেকমেন্ডেশন আমার লিঙ্কডইন প্রোফাইলে আছে। সো কারা কারা আমাকে রেকমেন্ড করছে, আয়মান সাদিক আমাদেরকে রেকমেন্ড করছে, সুভাষিস ভৌমিক ভাই আমাদেরকে রেকমেন্ড করছে, কে এম হাসান রিপন ভাই, ইউসুফ ইফতি ভাই, রাজীব আহমেদ, এক্সেল গুরু আনোয়ার ভাই, এরকম সবার নামও আমার অ্যাকচুয়ালি খেয়াল নাই। দেশের থেকে, দেশের বাইরে থেকে অসংখ্য মানুষ আমাদেরকে রেফার করছে, এদের অনেকেই আছে আমাদের ক্লায়েন্ট, কিন্তু আমি সবার নাম আসলে এভাবে বলবো না। কারো যদি কোনো রকমের কোনো মানে তারা কি ঠিক বলছে না ভুল বলছে, তাহলে তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করে আসতে পারেন, কারণ লিঙ্কডইনের রেকমেন্ডেশনতে একজনেরটা আরেকজন গিয়ে লিখে দিয়ে আসার উপায় নাই। আর কাউকে আমি যাদের নাম বললাম তাদেরকেও 20-50 টাকা ফ্লেক্সিলোড করে দিলেও আপনার গিয়ে রেকমেন্ডেশন দিয়ে আসবে, এরা ওই ধরনের ভ্যালু বা ওই ধরনের পোর্টফোলিও হোল্ড করে না। সো দেখে শুনে বুঝে, আমার আরেকটা অথরিটি যেটা আমি বলতে পারি, আপনার তো সিভি লেখানোরও ওই রকমভাবে আমার কাছ থেকে যে সিভি লেখাতে হবে নট নেসেসারিলি। আমার কিন্তু নিয়াজ আহমেদের, আপনি যদি রকমারিতে যান, আমার লেখা 16-17টার মতো বই আপনি পাবেন। ক্যাম্পাস টু কর্পোরেট, ল্যান্ড ইউর ড্রিম জব, নেভার গিভ আপ, লিডারশিপ, কমিউনিকেশন স্কিল, প্রেজেন্টেশন স্কিল, বইও সবগুলোর নাম মনে করেন মনে নাই আমার এখনো, ঠিক আছে। সো টোটাল মনে হয় 16-17টা বই আছে, আপনি ওই বইগুলো পড়েন। নিজেই লিখি, নিজের সিভি নামে আমার একটা বইও আছে, সো ওই বইয়ের মধ্যে সব কিছু বলা আছে, আপনি ওখান থেকে ইয়ে করেন। আরেকটা জিনিস আমি একটু বলতে চাই, বর্তমান সময়ে আমরা যখন ছোট ছিলাম আমরা পড়ছি কি নলেজ ইজ পাওয়ার। এখন তো ভাই সবার সব রকমের নলেজ আছে। আপনার কি মনে আছে আমরা যখন ছোট ছিলাম একটা ওয়ার্ড খোঁজার জন্য মোটা একটা ডিকশনারি নিয়ে করা লাগতো, আমরা কিন্তু এগুলোতে অ্যাকাস্টমড ছিলাম। এখন ডিকশনারি বলে কিছু আছে নাই কিন্তু, তাই না? তাহলে এখন এই যে সময়ের সঙ্গে সঙ্গে এই যে পরিবর্তনগুলো কিন্তু হয়ে যাচ্ছে, সো আমাদের এই যে পরিবর্তনগুলো সামনের দিনগুলোতে যে আসবে, এটাতে হচ্ছে আমাদেরকে মেনে নিতে হবে, এছাড়া আসলে কিছু করার নাই। আচ্ছা, মানে সিভিতে আসলে মানুষ খুব কমন কি কি ভুলগুলা করে এটা একটু আমাদের বলেন, যেহেতু আমাদের অনেক দর্শক ইয়াং এবং হচ্ছে গ্রোথ মাইন্ডসেটের। আর যদি আমি আমার সিভিটাকে একটু স্ট্যান্ড আউট করাতে চাই, কি কি টেকনিকগুলো আসলে আমরা ইউজ করতে পারি? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এটাও খুব চমৎকার একটা প্রশ্ন। আসলে উপস্থাপক বা অ্যাঙ্কর কত ভালো এটা বোঝা যায় তার প্রশ্নের কোয়ালিটি দেখলে, যে ওয়েল রিসার্চ আর কি। হ্যাঁ, সো যেটা বিষয় হচ্ছে যে রেজুমেতে বেসিক্যালি কি কি ভুলগুলা থাকে, ভুল থাকে একটাই, মানে একটার ভিতরে আরো অনেকগুলো। প্রথম ভুল যেটা, রিক্রুটার যে ইনফরমেশন চায় সেই ইনফরমেশন থাকে না, যে ইনফরমেশন চায় না সেই ইনফরমেশন থাকে। কমন সিভিটাই সব জায়গায় পাঠাচ্ছে, হ্যাঁ, একই সিভি সব জায়গায় পাঠানো, এটা আরেকটা ভুল। এখন রিক্রুটার, আপনার বাবার নাম কি, আপনার মায়ের নাম কি, আপনার উচ্চতা কত, আপনার সেক্স কি, আপনার ধর্ম কি, আপনার জন্মসাল কি, আপনার স্থায়ী ঠিকানা কি, আপনি বিয়ে কোথা থেকে করছেন, এগুলো কি রিক্রুটার আপনার পুরো এন্টায়ার লাইফে কোনোদিন কেউ জানতে চাইছে? ওই জবের জন্য এটা আসলে খুব একটা কোনো জবের জন্যই এটা প্রয়োজন না, মডেলিং ছাড়া কোনো জবের জন্যই এই ধরনের ইনফরমেশনের কোনো প্রয়োজন নাই। এগুলো মস্ত বড় ভুল। এখন কথা হচ্ছে যে একজন রিক্রুটার আসলে চায় কি? একজন রিক্রুটার চায় আপনার স্কিল, আপনার সিভিতে আপনার স্কিলগুলো, আমি সিভিটা ওপেন করেই যেন আপনার স্কিল দেখতে পারি, আপনার কন্ট্রিবিউশন, আপনার অ্যাচিভমেন্ট, আপনার ক্যারিয়ার গ্রোথটা, যে আপনি এক্সিকিউটিভ হিসেবে, অফিসার হিসেবে জয়েন করছেন, দেন এক্সিকিউটিভ, দেন ডেপুটি ম্যানেজার, দেন ম্যানেজার, এই যে আপনার একটা গ্রোথ হয়েছে, এই গ্রোথটা। অ্যান্ড ফোর্থ যেটা দেখতে চাই সেটা হচ্ছে আপনি ওয়েল ট্রেন্ড কিনা, আপনি যেই টপিকটার উপরে কাজ করতে যাচ্ছেন বা চাচ্ছেন সেই বিষয়ে আপনার পর্যাপ্ত পরিমাণ জানাশোনা, প্রশিক্ষণ আছে কিনা, এই চারটা জিনিস দেখতে চাই। এই চারটা জিনিসই তো মানুষের রেজুমিতে মিসিং। অ্যাচিভমেন্ট 98% বা 95% প্রফেশনাল
তারা তাদের রেজুমিতে অ্যাচিভমেন্ট লিখে না, লিখতে পারে না, অ্যাচিভমেন্টগুলো কি কি সেটা বোঝে না। ইভেন তাদেরকে প্রশ্ন করার সময়ও তারা কেউ কেউ বলে কি যে আমি তো সারা জীবন এই কাজগুলো এইভাবেই করছি, এর মধ্যে অ্যাচিভমেন্ট কি এটা তো বুঝতে আমার খুব অসুবিধা হচ্ছে বাবারে, তুমি যদি আমার আরেকটু গাইড করতা। ওকে, অ্যাচিভমেন্টগুলো কি, যেমন ধরেন আপনি একটা কোম্পানিতে জয়েন করছেন, ওই কোম্পানিটা আপনি যখন জয়েন করছেন তখন আপনি কি অবস্থায় পাইছেন, এবং কোম্পানিটা থেকে যখন আপনি জব ছেড়ে চলে আসছেন তখন কি অবস্থায় রেখে আসছেন, ইন বিটুইন যেটা সেটা আপনার অ্যাচিভমেন্ট। আপনার কন্ট্রিবিউশনটা কি ছিল। আমি ওই কোম্পানিতে যখন জয়েন করছিলাম কোম্পানি ছিল 2 তলা বিল্ডিং, পরে আমি আরও 4 তলা উঠাইছি। আমি যখন কোম্পানিতে জয়েন করছিলাম মেশিন ছিল 15টা, পরে মেশিন বানাইছি এখন 75টা। আমি যখন কোম্পানিতে জয়েন করছিলাম বিক্রি হতো 2 কোটি টাকা, এখন বিক্রি হয় 25 কোটি টাকার। আমি যখন কোম্পানিতে জয়েন করছিলাম তখন ডিস্ট্রিবিউটর ছিল 300 জন, এখন হয়েছে 700 জন। আমি যখন কোম্পানিতে জয়েন করছিলাম তখন এই একটা খাতে অতিরিক্ত পরিমাণ খরচ হয়ে যেত, আমি এই জিনিসটা ঠিক করছি যার কারণে এখন খরচ কমে আসছে। আমি যখন কোম্পানিতে জয়েন করছিলাম তখন এই প্রসেসগুলো ম্যানুয়াল ছিল, আমি এটাকে অটোমেট করছি। আমি যখন কোম্পানিতে জয়েন করছিলাম তখন এই পলিসিগুলো ছিল না, আমি এই পলিসিগুলো আনছি। আমি যখন কোম্পানিতে জয়েন করছিলাম তখন এই নতুন 3টা প্রোডাক্ট ছিল না, আমি নিজে নিজে এই নতুন 3টা প্রোডাক্টকে ডেভেলপ করছি। আমি যখন কোম্পানিতে জয়েন করছি তারপরে আমি নতুন এই ইনিশিয়েটিভগুলো নিছি যেটা কোম্পানির বিজনেসে এই ধরনের ইম্প্যাক্ট ফেলছে। সো আপনি যদি আমাকে হায়ার করেন, আমি আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, প্রিভিয়াস অভিজ্ঞতা, প্রিভিয়াস অ্যাচিভমেন্ট, প্রিভিয়াস সব কিছুকে কাজে লাগিয়ে আপনার কোম্পানিতেও সিমিলার বা এর চাইতে বেটার এবং বিগার অ্যাচিভমেন্ট বা বিগার কন্ট্রিবিউশন আপনার কোম্পানিতে করে দিতে পারবো। এই আঙ্গিকে আমাদের মানুষরা কথা বলতে পারেই না, গাইডিং ছাড়া মানে এটা করা সম্ভবই না। এই জায়গাটাতেই এই ইন্ডিয়ান এবং শ্রীলঙ্কানরা সব জায়গাতে এগোনো, এরা এইভাবে মালিকদেরকে এসে বুঝায়, মালিকরা বুঝে যায়, যার কারণে আমাদের যোগ্য দক্ষ লোকজন বসে থাকে, তারা যে নিয়োগ পায়। ওকে, তো এই জায়গাটায় হচ্ছে আপনারা হচ্ছে তাদেরকে হচ্ছে গ্যাপগুলো ধরিয়ে দেয়া এবং তাদের যে কন্ট্রিবিউশনটা ওইটা হচ্ছে তাদেরকে একটা মাইন্ডফুল স্টেজে নিয়ে গিয়ে তাদেরকে তাদের কাছ থেকে বের করে নিয়ে আসে। Absolutely. এই জিনিসগুলো জি, করেন। absolutely. গ্রেট। আচ্ছা ভাই, এখন ধরেন যে আপনার যেটা বললেন যে 25 জনের একটা কোম্পানি আছে, এইটা নিয়ে আপনার ড্রিম কি, ভিশন কি, এটাকে কোথায় নিয়ে যেতে চান, কর্পোরেট আজকের ফিউচার কি? ডেফিনেটলি আমাদের আমাদের মানে প্রত্যেকেই তো চায় কোম্পানি বড় করতে, আমরাও কোম্পানি বড় করতে চাই। আমার এই মুহূর্তে 2025 সালে 1 লক্ষ সিভি লেখা আমার প্ল্যান, এবং আমাদের কোম্পানি সাইজ 100 জনের হতে হবে, এবং একটা একটা বিল্ডিং সম্ভব হলে যদি পুরাটা মানে ফুল একটা বিল্ডিং লাগবে আমাদের অফিসের জন্য। সো এরকম কোন একটা পরিস্থিতি পর্যন্ত যাওয়া, এটাই অ্যাকচুয়ালি 2025 সাল পর্যন্ত আমাদের লক্ষ্য। 1 লক্ষ মানুষকে সিভি লিখে দেওয়া। যেমন সেদিন নাজমুল ভাই নামে একজন না একটা মানে কন্টেন্ট শেয়ার করছেন, আপনি দেখছেন কিনা আমি জানি না, যে আমরা সবাই না হাই হুতাশ করি যে আমার ভিডিও 500 জন মাত্র মানুষ দেখছে, হাই হুতাশ করি। তো তখন উনি দিছে কি যে ধরো তুমি এখানে কথা বলতেছো, তোমার সামনে 500 জন লোক আছে, এইবার তুমি চিন্তা করো যে 500 জনের ভিউরে যে তুমি কম মনে করতেছো, এটা কিন্তু আসলে কম না। ঠিক তেমনি 1 লাখ সিভি লেখা ইজ নট এ ম্যাটার অফ জোক। মানে 1 লাখ সিভি লেখা মানে 1 লাখ মানুষকে জব পেতে হেল্প করা, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। সো এটাই অ্যাকচুয়ালি আমার লক্ষ্য। আর লাস্টের দিকে কয়েকটা প্রশ্ন, যে আপনি এখন পর্যন্ত আসলে অনেক নেগেটিভিটি ডিল করেছেন, স্টিল হয়তো বা এই স্টেজের মধ্যে দিয়ে আপনাকে যেতে হচ্ছে। এই নেগেটিভিটি মানে ডিল করা এটা সবাই কিন্তু পারে না। আপনার এখানে হ্যাক কি, আপনি কিভাবে এটা করেন, অ্যাকচুয়ালি এটা কিভাবে করা উচিত? প্রথম কথা হচ্ছে যে নেগেটিভিটি, আপনি বললেন না যে আপনি নেগেটিভিটি কিভাবে ডিল করেন, আমি তো ডিলই করি না। এটাই হচ্ছে গিয়ে প্রথম হ্যাক আর কি, ঠিক আছে। যেমন আমি একটু, যদিও এই জায়গায় একটু কথাটা একটু খারাপ হবে, এটা এডিটর ভাই বুঝবেন, তারপরেও আমি একটু বলি। যেমন ধরেন ভাই, এখন আমি ধরেন আপনাকে একটা গালি দিলাম, আমি ক্যামেরার সামনে গালি বের করতেছি না, ধরেন আমি আপনার টুট টুট টুটের বাচ্চা বললাম, এখন আপনি কি সেটা হলেন? তাইলে ধরেন আমি আপনাকে গাধা বললাম, আপনি একটা গাধা, গাধা আপনি হইছেন? হন নাই। তাহলে গাধাটা কই? গাধাটা কই তাইলে? রাইট। সো এইটাই, এভাবেই অ্যাকচুয়ালি চিন্তাটাকে এভাবেই করতে হয়। বিকজ আপনি যেটা মতামত দিচ্ছেন, কারণ আমি তো জানি ভাই আপনার তো পড়াশোনা নাই, আপনি তো এই ব্যাপারগুলো জানেন না। যেমন আমাকে যদি এখন আপনি স্টুডিওতে ঢুকায় বলেন যে ভাই আপনি একটু লাইট টাইটগুলো ফিক্স করেন, ক্যামেরাটা ফিক্স করেন, এই ফোকাস টোকাস কতগুলো জিনিস তো আপনারা চেক করলেন, একটাও আমি জানি না ঠিক মতো। আমার অফিসেও এটা আছে কিন্তু এগুলো আমি জানি না, এগুলো
এগুলো করার জন্য আলাদা ডেডিকেটেড লোক আছে। এখন এই দিয়ে যদি আমি আপনাকে কোনোভাবে জাজ করি, তাহলে এই জাজমেন্টের কোনো ভ্যালু আছে? এই জাজমেন্টের তো কোনো ভ্যালু নেই, কারণ আমি নিজেই তো জানি না। আমি কখন একজন মানুষের মতামতকে খুব জরুরি বলে মনে করব বলেন তো? এটা আরেকটা খুব মানে ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তার এক্সপেরিয়েন্স আছে কিনা। কেউ যদি 51,000 সিভি লেখে, হুম, তার মতামত জরুরি। রাইট। কেউ যদি, আমি তো 16টা বই লিখছি, কেউ যদি 18টা বই লেখে, 17টা বই লেখে, তার মতামত ইম্পর্টেন্ট। কারণ আমি তখন বুঝবো যে সে আমার চেয়ে বেশি পড়াশোনা করছে, এই বিষয়ে সে আমার চেয়ে বেশি জানে, সেই বিষয়ে বেশি ক্লায়েন্ট ডিল করছে, সেই বিষয়ে বেশি মানুষ ডিল করছে, আমি এই ব্যাপারে তার উপরে সমর্পিত হতে পারি। আচ্ছা ভাইয়া, সিভি রিলেটেড আমি আর দুইটা প্রশ্ন একটু করি, যদিও হচ্ছে আমরা সিভির পার্ট থেকে চলে আসছি, বাট মনে হচ্ছে ইম্পর্টেন্ট। যারা ফ্রেশার তারা আসলে কিভাবে আগাবে, আসলে তাদের কি কি জিনিস মাথায় রেখে সিভিটা রেডি করা দরকার? এটা তো খুবই জরুরি একটা প্রশ্ন ফ্রেশারদের জন্য, বিকজ ফ্রেশারদের কেউ থট প্রসেসটা চেঞ্জ করতে হবে। আমি একটা কথা বলি, যে মানুষ যেদিন থেকে কাজ করা শুরু করে সেদিন থেকে তার অভিজ্ঞতা হওয়া শুরু হয়। আমার নিজের অফিসের এক্সপিরিয়েন্স যদি বলি, আমার নিজের অফিসে 2টা ছেলে কাজ করে, বিশ্ববিদ্যালয়ে 2য় বর্ষ পড়ুয়া স্টুডেন্ট, এবং তাদের মান্থলি টেক অ্যাওয়ে 25,000 টাকা টাইপের। তাহলে আপনি এখন একটু চিন্তা করে দেখেন তো, যে বিশ্ববিদ্যালয়ে, মানে বিশ্ববিদ্যালয় না, জাতীয় বিশ্ববিদ্যালয়, উইথ ডিউ রেসপেক্ট টু ন্যাশনাল ইউনিভার্সিটির 2য় বর্ষে পড়া, ও না 3জন কাজ করে, 3জনেরই একই অবস্থা। এডিটর যেটা, সেটাও হচ্ছে আপনার স্টুডেন্ট। 3টা ছাত্র 25 করে টেক অ্যাওয়ে করে নিয়ে যাচ্ছে, এখনো তারা 2য় বর্ষ, তাহলে তাদের তো 3য় বর্ষ পড়েই আছে, 4র্থ বর্ষ পড়েই আছে, আরো যদি একটু সেশন গ্যাপটা পায় তাহলে আরো 1 বছর টিকে যেতে পারে। তাহলে তখন গিয়ে তার স্যালারিটা কত হবে চিন্তা করে দেখছেন? এই যে কিছুই না করে 27-28 বছর বয়স পর্যন্ত বসে থাকা, এটা একটা মস্ত বড় ভুল। আমরা অ্যাডাল্ট হই কখন? 18 বছর বয়সে। যেমন ধরেন আপনার এই এই যে এই যে ইয়েটা আপনি কিনছেন, বা ওই যে উপরে যে এয়ার কন্ডিশনটা চলছে, এয়ার কন্ডিশনটা আপনি কিনলেন, কিনে প্রথম 10 বছর ফেলে রাখলেন, 11 নম্বর বছরে গিয়ে আপনি এয়ার কন্ডিশন স্টার্ট করতে চাচ্ছেন, এয়ার কন্ডিশন কি ঠিক মতো স্টার্ট হবে? হবে না। ঠিক তেমনি আপনি অ্যাডাল্ট হয়েছেন 18 বছর বয়সে, এই সময় আপনার তারুণ্য, জোশ, টাকা পয়সা কামানো, পরিশ্রম করা, সব কিছু আপনার ভিতরে মানে মানে সর্বোচ্চ পরিমাণে আছে। সেখানে আপনি 28 বছর বয়স পর্যন্ত কিছুই করেন নাই, আবার 28 বছর বয়সে গিয়ে 35 বছর বয়স বাড়ানো যায় কিনা এই নিয়ে আপনি আন্দোলনে চলে যাচ্ছেন, যদিও সেটা আপনার ভিন্ন টপিক। এগুলো ভুল। আবার আমি আমার অফিসের এক্সাম্পলে আসি। আমার অফিসে 2021 সালে একটা ছেলের ইন্টারভিউ নিচ্ছিলাম, সে হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। তো তার ইন্টারভিউ যখন নিতে বসলাম, সে বলতেছে আমার আই হ্যাভ 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স। তাকায় দেখলাম, তাকায় দেখি যে তার এখনো দাড়ি মুছি নাই, পড়ে কলেজের প্রথম বর্ষে, তার 3 বছরের এক্সপিরিয়েন্স কোথা থেকে থাকে? সে ক্লাস 9 থেকে তার একটা কোম্পানিতে কাজ করার এক্সপিরিয়েন্স, 9, 10, 11, 3 বছর হয়ে গেছে। তখন আমি তাকে 18,000 টাকা বেতনে নিয়োগ করাইছি। কখন? যখন সে কলেজের স্টুডেন্ট। তারপরে আমি তাকে আরো বেতন বৃদ্ধি করে সে আমার এখানে 23 সাল পর্যন্ত ছিল। এখন সে একটা রেপুটেড ইউনিভার্সিটির 2য় বর্ষে পড়ে, তার এখন 2টা কোম্পানিতে জব করে, একটা কোম্পানিতে মনে হয় ফিজিক্যালি গিয়ে জব করে, আর একটা ভার্চুয়ালি করে, 2টা মিলে মাসে 65,000 টাকা সে স্যালারি পায়। তাহলে এই ছেলে যখন 4th ইয়ারে উঠবে, মাত্র তো আপনার 2য় বর্ষ, আরো তো 2-2.5 বছর তারও পড়ে আছে, তাহলে 4র্থ বর্ষে গিয়ে তার স্যালারি কত হবে? আপনি চিন্তা করে দেখেন। মানে আমি দর্শকদের জন্য ছেড়ে দিব যে আপনি চিন্তা করে দেখেন যে একজন মানুষের যখন কাজ করা আরম্ভ করে, একটা ফ্রেশারের সিভিতে বেসিক্যালি কি দেখতে চায়? তার এক্সপিরিয়েন্স দেখতে চায়। এক্সপিরিয়েন্স কোথা থেকে আসবে? আপনার ইন্টার্নশিপ থেকে আসবে, পার্ট টাইম থেকে আসবে, ভলান্টারি এক্সপিরিয়েন্স, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, সিএসআর অ্যাক্টিভিটিস, ট্রেনিং, প্রফেশনাল কোয়ালিফিকেশন, অ্যাওয়ার্ডস অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন, মেম্বারশিপ। এই 10টা পয়েন্টের থেকে আপনার একজন ফ্রেশারের রেজুমেতে 10টা পয়েন্ট থাকতে হবে। আপনি যদি এগুলো যদি প্রপারলি আপনার করা থাকে এবং এগুলোকে যদি আপনি প্রপারলি প্রেজেন্ট করতে পারেন, আপনার জন্য 40 থেকে 50,000 টাকা বেতনের জব পাওয়া কোনো ব্যাপার না। ছাত্র জীবন থেকে, স্কুল জীবন থেকে, কলেজ জীবন থেকে জব আরম্ভ করলে এটার বেনিফিটটা কি, এটাও একটু আমার ভাই বন্ধুদের জন্য এটাও বলা দরকার। যেমন ধরেন আপনি ক্যারিয়ারে প্রথম জব করা আরম্ভ করছেন কলেজে থাকতে, সাপোজ, তাহলে আপনার কলেজে 2 বছর, স্টুডেন্ট লাইফে 5 বছর, তাহলে আপনার এক্সপিরিয়েন্স কত বছর হলো? 7 বছর। সেখানে আমি কিছুই করি নাই, মুভি দেখছি, ঘুরছি ফিরছি, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াইছি। আমার তাইলে পাশ করার পরে এক্সপিরিয়েন্স কত বছর? 0। তাহলে আমার 0, আপনার কত? 7। এইবার আপনার 3 বছরের অভিজ্ঞতা, এইবার আপনি আরো 3 বছর জব করেন,
ধরেন আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে আবার 3 বছর জব করেন, এবার আপনার অভিজ্ঞতা কত বছরের? 10 years, আমার 3 বছর। তাইলে আপনি এই জীবনে কোনোদিন আমি আপনারে ধরতে পারবো? জীবনেও কোনোদিন আমি আপনাকে ধরতে পারবো না। দিস ইজ ভেরি পাওয়ারফুল, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনাকে আর্লি সময়ের থেকে ক্যারিয়ারের অগ্রযাত্রা শুরু করতে হবে। ইভেন ইট ইজ এ নন পেইড ইন্টার্নশিপ অর পেইড ইন্টার্নশিপ আপনাকে শুরু করে দিতে হবে। তখন আপনি আপনার পুরো জার্নিটা আপনার তখন বড় হবে, তখন আপনি এটাকে ভালোভাবে প্রেজেন্ট করতে পারবেন। আপনি যদি শুরুই করেন 28 বছর বয়সে গিয়ে, 30 বছর বয়সে গিয়ে, মানুষ বাঁচে 60-65 বছর বাংলাদেশে, তো আপনি গড় আয়ুর 50% পার হওয়ার পরে আপনি মনে করেন যে মাত্র মানে ইনকাম জেনারেশনের ভিতরে আসছেন, এটা তো একটা মানে ঘোর বিপদ না? সো এই জিনিসগুলো আমাদের ফ্রেশারদের করা যাবে না। আমাদের ফ্রেশাররা যদি এই ব্যাপারগুলোতে একটু সচেতন হয়, এখন আপনারা বলতে পারেন যে সবাই সচেতন হলো, তাইলে তো সিভি লেখার তো কোনো প্রয়োজন নাই। ভাই, আপনি আমার সাথে যুদ্ধ করার খাতিরে কিংবা আমাকে বিরোধিতা করার খাতিরে আপনি যতই এই কথা বলেন, কোনো লাভ নাই। কারণ আপনার অনেক স্কিল আছে, অনেক কন্ট্রিবিউশন আছে, অনেক এক্সট্রা কারিকুলাম আছে, অনেক মেম্বারশিপ আছে, অনেক অ্যাওয়ার্ডস আছে, কিছুই প্রকাশ করতে পারেন নাই। ভ্যালু জিরো, জাস্ট জিরো। সো ফ্রেশার বলেন আর এক্সপিরিয়েন্স বলেন, প্রত্যেকটা মানুষের প্রফেশনাল সিভি এই জন্য অত্যন্ত জরুরি দরকার। রাইট। আচ্ছা, এখন এই পডকাস্ট দেখার পর অনেকে হয়তো বা ইন্টারেস্টেড হবে, যারা ফ্রেশার বিশেষ করে জব খুঁজছে, ইভেন যারা প্রফেশনাল আছে। সিভি আপনার কাছ থেকে নিলেই কি চাকরি হয়ে যাবে? আচ্ছা, এইটা আরো খুবই চমৎকার প্রশ্ন। আপনি তো ওই যে সিভি আমাদের কাছ থেকে লেখায় নিলেই কি জব হবে? নো, এরকম কোনো রকমের কোনো গ্যারান্টি বা কোনো রকমের কোনো সম্ভাবনা এটা আমরা দিই না, দিবও না। পাবলিক প্লেসে হোক বা প্রাইভেট প্লেসেও যদি আমাকে ফোন করে কেউ বলে যে ইয়ে করব, মানে এরকম কোনো কিছু আছে কিনা, দ্য অ্যান্সার ইজ নো। প্রফেশনাল সিভি আপনার ইন্টারভিউ কল পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি করে, আপনার কাজের সেরা প্রেজেন্টেশন নিশ্চিত করে। আগে দর্শনধারী পরে গুণ বিচারী, যে কোনো কোম্পানিতে আপনার আগে আপনার সিভি যাবে। সিভি দেখে কারো পছন্দ হলে সে আপনাকে কথা বলার জন্য ডাকবে। সিভি দেখেই যদি আপনার পছন্দ না হয়, তাহলে তো সে আপনার সাথে কথা বলার জন্যই ডাকবে না, রাইট? এখন যেটা ব্যাপার হচ্ছে যে আমরা যে ভুলটা করি, আমরা রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এটা তো একটা জিনিস আছে, আর একটা হচ্ছে কস্ট অফ ইনঅ্যাকশন। যেমন ধরেন আপনি আমার কাছ থেকে সিভি লেখাতে আসলেন, একটা তো অনারিয়াম আপনার দিতে হবে। এখন অনারিয়ামটা আপনি দিবেন না, তাইলে কি আপনার লাভ হবে নাকি লস হবে? আপনি একটু চিন্তা করে দেখেন তো, যে এই অনারিয়ামটা না দেওয়ার কারণে বা প্রফেশনালি আপনার একটা সিভি না থাকার কারণে সেই পিতার নাম মাতার নাম মানদাতা আমলের যে ফরম্যাট দোকান থেকে বানানো একটা কম্পিউটারের অপারেটর আপনার সিভি বানায় দিচ্ছে, এর চাইতে লজ্জাজনক আর কি হতে পারে? ও আপনার কাজ সম্পর্কে কি জানে? ও কি প্রশ্ন করবে আপনাকে? ও তো আপনাকে এগুলো কিছুই করতে পারবে না। কিন্তু এইটা তো আপনার একটা ক্যারিয়ারের প্রশ্ন। এখন আপনি নিজে নিজে একটা কিছু বানালেন, কিংবা আরেকজনের কাছ থেকে কপি পেস্ট করলেন, কিংবা দোকান থেকে বানায় নিলেন, নিয়ে আপনি বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করলেন, কিন্তু আপনি কাঙ্ক্ষিত ইন্টারভিউ কল পেলেন না। ফাঁকে আপনার আরো 2 মাস পার হয়ে গেল। তাহলে এই 2 মাস যদি আপনি একটা জব পেতেন, অন্তত বাংলাদেশে প্রেক্ষাপটে অন্তত 15,000 টাকা হলেও তো আপনি বেতন পেতেন। তাহলে এই যে 30,000 টাকা যে আপনার লস হলো, বা 4 মাস যদি আপনি বসে থাকেন, তাহলে এই যে আপনার 60,000 টাকা লস হলো, এই 60,000 টাকা রিকভারি কোথা থেকে আসবে? তাহলে এই 60,000 টাকা আপনি লস করবেন, নাকি মানে আমাদের যে ফিটা আছে, খুবই অপটিমাল একটা ফি আছে, ওই ফিটা দিয়ে আপনি বানায় নেবেন। আরেকটা যেটা সমস্যা হচ্ছে, মানুষ নেগেটিভিটিটাকে চর্চা করে খুব বেশি। আপনি এখন কাউকে বলেন যে 2 লাখ টাকা বা 5 লাখ টাকা ঘুষ দিতে হবে, 25,000 টাকা বেতনের চাকরি আছে, আপনি অনেক মক্কেল পাবেন। কিন্তু আপনি কাউকে বলেন যে আপনাকে এই জিনিসগুলো ডেভেলপ করতে হবে, তাইলে আপনি আপনার কল পাওয়ার সম্ভাবনা বাড়বে বা জব হওয়ার সম্ভাবনা বাড়বে, আপনি এখানে কাউকে পাবেন না। বাংলাদেশে একমাত্র ন্যায্য মূল্যে বিক্রি হয় বিড়ি, সিগারেট। একটা মিলিয়নিয়ার এবং একজন ছাত্র একই 18 টাকা দিয়ে কিনে খায়, এবং এই নিয়ে তাদের কোনো রকমের কোনো অবজেকশন নাই। কিন্তু আপনি যখন একটা ইয়াং জেনারেশনের কাউকে কিংবা একজন প্রফেশনাল পেশাজীবীকে তার ডেভেলপমেন্টের কথা বলবেন, তখন তার নিজের উপরে ওই ন্যূনতম ভক্তিটাও হয় না যে আমি আমার প্রতি কিছু ইনভেস্ট করি, অ্যাটলিস্ট একটা বই পড়ি। একটা ফ্রেশ গ্র্যাজুয়েট দেখবেন জবে ঢোকার 5 বছর পর্যন্ত, 10 বছর পর্যন্ত ওই যে একাডেমিক লাইফ ছাড়লো, আর এই যে বইয়ের সাথে তার সম্পর্ক গেল, আর জীবনে কোনোদিন বই ছুঁয়েও দেখে না। সো এই জিনিসগুলো করা যাবে না। আর আপনার যেটা প্রশ্নের উত্তর ছিল, এটার উত্তর হচ্ছে না, আমাদের কাছ থেকে সিভি লেখা নেওয়ার মাধ্যমে আমরা কোনো রকমের জব গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু আমরা আপনাকে হয়তো কিছু গাইডলাইন দিতে পারবো, এবং আমাদের কিছু কিছু সাপোর্টিভ আইটেম আছে, সেগুলো হয়তো আপনার জন্য বেশ সহায়ক হবে।
আর সিভি লেখার সময় কিছু গাইডলাইন পাবেন এবং আপনার পুরো কাজের একটা বেস্ট প্রেজেন্টেশন নিশ্চিত করতে পারবো, এটার ব্যাপারে আমি কনফার্ম। অ্যান্ড দেন it will definitely enhance your chances of getting more interview calls. আরেকটা সিভি নিয়ে প্রশ্ন করি, এটা সম্ভবত যারা ফ্রেশার্স তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। অনেক ক্ষেত্রে অ্যাপ্লাই করলে কোনো রকমের ডাক আসে না, হুম। এইটার রহস্য ফ্রেশার্সরা খুঁজে বের করতে পারে না। আপনি এই ফিল্ডের একজন প্রফেশনাল হিসেবে কি বলবেন, কেন এরকম হয়? এটার কয়েকটা কারণ আছে। প্রথম কারণ হচ্ছে আমাদের যারা ফ্রেশার তারা তো মনে করেন জিএম পদেও সিভি পাঠায়, যে এবং সমস্যা হলো কি যে তারা সার্কুলারটা পড়েও দেখে না। এটা হলো কি 1 নম্বর সমস্যা। হ্যাঁ, 2 নম্বর সমস্যা হচ্ছে কি যে আন্দাজে অ্যাপ্লাই করা। প্রথম সমস্যা হচ্ছে সার্কুলার পড়ে দেখে না। সার্কুলার পড়ে না দেখার কারণে কি হয়, ওই যে এখন তো অ্যাপ্লাই নাও বাটন আছে, একদিন সন্ধ্যায় বসে মনে করেন অ্যাপ্লাই নাও অ্যাপ্লাই নাও অ্যাপ্লাই নাও অ্যাপ্লাই নাও অ্যাপ্লাই নাও, এই মনে করেন একসাথে 100 কোম্পানিতে অ্যাপ্লাই করছি আজকে, একটার থেকেও তো সে কল পাবে না। সেকেন্ড যেটা বিষয় হচ্ছে যে সেম সিভি দিয়ে সব জায়গায় সে অ্যাপ্লাই করে। এইচআরেও আপনার একই সিভি, সাপ্লাই চেনও একই সিভি, সেলসেও একই সিভি, ন্যূনতম কোনো রকমের কোনো চেঞ্জ তারা করে না। তাহলে কিভাবে তারা ইন্টারভিউ কল পাবে? সো ইন্টারভিউ কল পাওয়ার জন্য তো আপনার ওই প্রিপারেশনটা, ওই প্ল্যানিংটা তো আপনার থাকতে হবে, কোম্পানিটা সম্পর্কে আপনার জানতে হবে। যেমন আপনি আমাকে আজকে ডাকছেন, আপনি আমার সম্পর্কে কিছুটা জানছেন, কতগুলি আপনি নোট নিছেন, এই যতটুকু আপনি নোট নিছেন, আপনি বলেন তো একটা মানুষ ইন্টারভিউ নিতে যাওয়ার সময় এইটুক নোট কি নেয়? তাও তো নেয় না। তাইলে একটা মানুষ কিভাবে জব আশা করবে বলেন? সো এগুলাই আলটিমেটলি সমস্যা, যে এই যে কেয়ারলেসনেস যে ভাবটা আছে, এটা করে যদি তারা একটা প্রিপারেশনের মাধ্যমে প্রত্যেকটা কোম্পানিতে অ্যাপ্লাই করার আগে, আমাদের থেকে সিভি বানিয়ে নিতে হবে এমন না, কিন্তু তার সিভিতে কিছু মাইনর এডিটিং তাকে নিজেকে করে নিতে হবে, সার্কুলারের সাথে মিল রেখে অ্যাপ্লাই করতে হবে। এবং কোনো একটা সার্কুলার আপনি যখন দেখবেন, ওই সার্কুলারে যে কাজগুলোর কথা উল্লেখ আছে, এটা যদি আপনি অন্তত 80% না জানেন, তাহলে ওখানে অ্যাপ্লাই করার দরকার নাই, ওখানে আপনাকে ডাকবে না। একটা সার্কুলারের কাজ আছে 10টা, আপনি 4টা পারেন, 5টা পারেন, আপনাকে ডাকবে কোনোদিন? ডাকবে না। আপনি মনে করেন একটা কোম্পানিতে অ্যাকাউন্টিং পদে অ্যাপ্লাই করবেন, এখন ওখানে সার্কুলার স্পষ্ট বলে দেওয়া হচ্ছে যে অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের লোকজন, এখন আপনি হচ্ছেন গিয়া মার্কেটিং ব্যাকগ্রাউন্ডের, কেন আপনি ওখানে অ্যাপ্লাই করবেন? ওখানে অ্যাপ্লাই করলে তো আপনি কল পাবেন না, কল না পেয়ে আপনি দিনে দিনে ধীরে ধীরে আরো ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন। কি দরকার অ্যাপ্লাই করার? একটা বিষয় ভাই, এটা যদি একটু বলে দেন সবার জন্য, তাহলে হয়তো ভালো হবে। যে সফটওয়্যারে কিন্তু এখন সিভি সর্টিং গুলো করা হয়, এটা নিয়ে হয়তো অনেকের আইডিয়া নাই, তো এই ক্ষেত্রে কি কি বিষয়গুলো আসলে তাদের মাথায় রাখা উচিত? আচ্ছা, খুবই চমৎকার বিষয়, যেটা হচ্ছে যে যখন এই সফটওয়্যারটাকে বলা হচ্ছে এটিএস সফটওয়্যার। এটিএস মানে হচ্ছে আপনার অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম। সো এই অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম কিভাবে কাজ করে, যেমন ধরেন আমি এখন একটা সেলস ম্যানেজার পদে একজনকে নিয়োগ দিব, তাহলে এই সেলস ম্যানেজারের জন্য ধরেন 10টা 15টা 20টা কিওয়ার্ড স্কিল, কি কি জিনিস চাচ্ছি, সেই সব কিছু আমি সার্কুলারের ভিতরে অথবা সিস্টেমে আপলোড করে দিব, যে আমাকে শুধুমাত্র এই সিভিগুলো দেখাবা। যেমন ধরেন আমি এখন একটা সেলস ম্যানেজার পদের জন্য অ্যাপ্লাই করলাম, 500 সিভি জমা পড়লো, আমি তার ভিতরে যখনই লিখবো ইউনিভার্সিটি অফ ঢাকা, তখন ইউনিভার্সিটি অফ ঢাকা থেকে যতজন সিভি পাঠাচ্ছে তাদের সিভিগুলো সামনে চলে আসবে, বাকিগুলোর একটাও আসবে না। মেজর ইন মার্কেটিং লিখলাম, লেখা মাত্র শুধুমাত্র মার্কেটিং এ মেজর করে যদি 5 জন থাকে, ওই 5টা সিভি আসবে, বাকি 595টা সিভি অটোমেটিক্যালি রিজেক্টেড হয়ে যাবে। সো এটাই হচ্ছে এটিএস সিস্টেম। এটিএস সিস্টেম বেসিক্যালি কিওয়ার্ড, স্কিল, অ্যাচিভমেন্ট, পাওয়ারফুল ওয়ার্ড এবং সংখ্যা, এগুলোকে চেনে এগুলো নিয়ে কাজ করে, এই আর কি। ওকে, তো ভাই এখন পর্যন্ত যে আপনার জার্নি, এই জার্নির আমি যদি আপনাকে একদম শুরুর দিকে নিয়ে যাই এবং বলি যে আপনি নিজেকে একটা অ্যাডভাইস দেন, আপনার লাইফের সবচেয়ে দামি অ্যাডভাইস, যদি আমি আপনাকে অতীতে নিয়ে যাই, সুযোগটা দিই টাইম ট্রাভেল করার জন্য, তাহলে আপনি নিজেকে কোন অ্যাডভাইসটা দিবেন? আমি নিজেকে যেটা অ্যাডভাইস দেবো সেটা হচ্ছে যে একাডেমিক পড়াশোনার প্রতি অনেক কম গুরুত্ব দেওয়া উচিত, মানে আমার মতে। এটা 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 একটু কন্ট্রোভার্সিয়াল হতে পারে। একাডেমিক আমি দুটো জিনিস বলবো, কারণ দুইটাই আমার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। এক হচ্ছে গিয়ে যে আমি যেমন ধরেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছি, এটা পড়তে আমার কোনো কালেও ইচ্ছা করতো না, কেন যে পড়ছি তাও জানি না, পড়ছি, রেজাল্টটা কোনো রকম ভালো হয়েছে, কিন্তু আমি যদি আসে আমি মনে করি যে আমার আসলে ওটা না পড়াই ভালো হতো, ওইটা না পড়লে বরং আরেকজন পড়তে পারতো, সে যদি ইঞ্জিনিয়ারিং লাইনে থাকতো বরঞ্চ তার কাজ হতো। আমি এখন যা করতেছি তার সাথে ইঞ্জিনিয়ারিং এর কোনো রিলেশন নাই। এটা হচ্ছে আমার একটা জিনিস, যেটা আমার যদি টাইম ট্রাভেল করে পেছনে যেতাম আমি ইঞ্জিনিয়ারিং পড়তাম না, ইনফ্যাক্ট আমি কতদূর পড়তাম এটা নিয়েও আমার ভেবে দেখাচ্ছিল। সেকেন্ড যেটা আমি বলবো সেটা হচ্ছে কি, যে জব না করা, মানে যদি কেউ ব্যবসা করতে চায়, যেহেতু আপনি আমাকে জিজ্ঞাসা করছেন যে আমি পেছনে গেলে কি করতাম, আমি
4 না জানি 4.5 বছর আমি জব করছি। এই জব করাটাকে আমি আমার একটা কিছুটা ভুল বলেই মনে করি, যদিও আমার প্রত্যেকটা কোম্পানিতে কলিগরা যারা ছিল খুবই কোঅপারেটিভ, বাট জব জিনিসটা আসলে আমার সঙ্গে যায় না। যদিও জব জিনিসটা খুবই ভালো, বিকজ সবাই যদি উদ্যোক্তা হয়ে যায় তাহলে কাজগুলো করে দিবে কে, এটার একটা ব্যালেন্স থাকা উচিত। এবং আমাদের যিনি এখন উপদেষ্টা ডক্টর ইউনূস, উনি কিন্তু একটা কথা সবসময় বলে যে কেউ কারো চাকরি করতে পারে না, প্রত্যেকটা মানুষ কিন্তু বাইবর্ন একজন উদ্যোক্তা, প্রত্যেকটা মানুষ কিন্তু নির্দিষ্ট সার্ভিস দেওয়ার বিনিময়ে নির্দিষ্ট রেমুনারেশন পায়, যেটা কিন্তু ব্যবসারও মূলনীতি বটে। এখানে কেউ কারো চাকরিজীবী বা চাকর না। বাট তারপরেও আমি যে বিভিন্ন কোম্পানির জন্য কাজ করছি, এটা না করে আমি আমার নিজের ব্যবসাটা আরও আগে থেকে শুরু করতাম, তাহলে হয়তো আজকে 2024 সালে থেকে 27 বা 28 সালে যে উন্নতিটা আমার হওয়ার কথা ছিল, এই উন্নতিটা হয়তো এখন হয়ে যেত। যত আগে থেকে শুরু করতাম তত ভালো ফল পেতাম। সো ওকে। এটাই। আর আপনি এখন পর্যন্ত যে যে জার্নির মধ্যে দিয়ে গেলেন, আপনার লাইফ তো একটা নির্দিষ্ট শেপড আপ বর্তমানে। তো এটা নিয়ে আসলে আপনার মন্তব্য কি? এই জার্নির মধ্যে দিয়ে আসার ফলে আপনি আসলে কিভাবে শেপড আপ হলেন এবং এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? আমার কাছে তো খুবই ভালো লাগে। আহ, এখানে আমার কোনো নেগেটিভিটিও কাজ করে না। আমার কাছে পুরো জার্নিটাই আমি এনজয় করছি। সো কখনো ভালো কখনো মন্দ। কারণ কি ভাই, যেমন ধরেন আপনি যদি আমার ফেসবুকে যান বা আপনি যদি আমার লিঙ্কডইনে যান, দেখবেন প্রতিদিনই আমার স্টোরিতে বলেন বা আমার ইয়েতে বলেন, প্রতিদিনই কেউ না কেউ জব পাওয়ার মেসেজ দেয়, কল পাওয়ার মেসেজ দেয়, সাকসেস স্টোরিগুলো শেয়ার করে। হ্যাঁ, তো ওই যে যেমন ধরেন আমি যেটা আপনাকে বললাম যে আমাদের এখানে 10 থেকে 15 বছরের এক্সপিরিয়েন্স, 20 বছরের এক্সপিরিয়েন্স এরা আমাদের কাছে সিভি লেখাতে আসে। এখন এদের সিভি লিখে দিলেই এদের জব হয়ে যায়। এরা এখানে তেমন কোনো ফেলিওর স্টোরি বলে কিছু নাই, কারণ সে তো আগেই একটা জব করতো। আমি আরও তার নেক্সট জব পাওয়ার প্রসেসটাকে ফাস্টার করে দিচ্ছি, এটাই তো আমার কাজ, তাই না? সো হঠাৎ করে সকালবেলায় ঘুমের থেকে উঠলাম, উঠে দেখলাম যে বাসায় কেউ একজন মিষ্টি পাঠায় দিছে। হঠাৎ করে একটা রেস্টুরেন্টে খেতে গেলাম, দেখা গেল যে এই যে লাস্ট টাইম বান্দরবন গেছি একটা রিসোর্টের রেস্টুরেন্ট ম্যানেজার সে আমার ক্লায়েন্ট। কক্সবাজারে গেছি, কক্সবাজারের রিসিপশনিস্ট আমার ক্লায়েন্ট। ইভেন স্লিপার বাসের পর্দা সরাইছি, তারপরে তাকায় দেখি ওই জায়গায়ও আমার এক ক্লায়েন্ট। তো এই জিনিসগুলো কিন্তু খুব ভাল লাগে যে মানে তাদের লাইফে আমি একটু একটু করে, মানে আমি তাদের লাইফে কোথাও না কোথাও কখনো না কখনো কিঞ্চিত পরিমাণ হলেও ভ্যালু অ্যাড করছি। সো এইটাই হচ্ছে আমার এই প্রফেশনে আমার ব্যক্তিগত সবচাইতে ভালো লাগে। আপনার লাইফে যে 3টা লার্নিং এর কথা বলি সোফার এখন পর্যন্ত, আপনার লাইফ লার্নিং কোন 3টা লার্নিং এর কথা বলি? আমার লাইফের সবচাইতে গুরুত্বপূর্ণ লার্নিং হচ্ছে বন্ধুদের সাথে ব্যবসা করতে যাওয়া যাবে না। ঠিক আছে, এইটা করতে গিয়ে আমি নিজেও ধরা খাইছি, এবং বন্ধু মানে পার্টনারশিপ বিজনেসে তেমন কোনো সাকসেস স্টোরি আমি দেখি না। দ্বিতীয়ত যেটা হচ্ছে গিয়ে যে ধার করে ঘি খাওয়া যাবে না, যেটা হলো আমরা অনেক সময় যেই টাকা আয় করি না তার চেয়ে বেশি খরচ করে ফেলি, পরবর্তীতে আমরা আয় ব্যয়ের হিসাবটা মিলাতে পারি না। আর তৃতীয় যে জিনিসটা যেটা আমার কাছে রিসেন্টলি মনে হয়েছে, সেটা হচ্ছে গিয়ে যে নিজে সব কাজ করা ট্রাই করা যাবে না। যে কাজে যে যোগ্য, যে দক্ষ, তাকে সেই কাজটা ছেড়ে দিতে হবে। নিজেকে কন্টিনিউয়াস লার্নিংয়ের মধ্যে রাখতে হবে, নেক্সট লেভেলে যাওয়ার চিন্তা করতে হবে, এবং লোকদেরকে গড়ে দিতে হবে। আমরা যে বারবার বলি না লিডারশিপ স্কিল, এখন লিডার কে? যার নিশ্চয়ই একটা টিম আছে তারা। তো লিডারের কাজ হচ্ছে নেক্সট লেভেলে যাওয়ার চিন্তা করা এবং টিম ফরমেশন করা। সো এই 3টা আমি হচ্ছে আমার। আপনি নিজেও লেখক এবং প্রচুর বই পড়েন যেটা বললেন, আপনি যদি 3টা লাইফ চেঞ্জিং বই আপনার লাইফে বলেন তাহলে কোন 3টা বইয়ের কথা বলবেন? আমার 3টা লাইফ চেঞ্জিং বই হচ্ছে কি, আপনার ড্যান লকের একটা বই আছে, FU তারপরে 2টা স্টার মানি। হ্যাঁ, এটা একটা খুব ভালো বই, বিকজ এই বইটাতে একটা কনসেপ্ট আছে DIG। সো যেহেতু ভিডিও লং হয়ে যাচ্ছে আমি এটা আর ডিসকাস করব না, এটা আপনারা পড়ে নেবেন। না, বলতে পারেন, দর্শকদের পরে মনে একটা আকুতি থাকবে আর কি। DIG মানে হচ্ছে আপনার ডেইলি ইনকাম গোল। ইফ ইউ ক্যান নট অ্যাচিভ ইউর ডেইলি ইনকাম গোল, ইউ উইল নেভার বি এবল টু অ্যাচিভ ইউর মান্থলি ইনকাম গোল অর ইয়ারলি ইনকাম গোল। সো আমাদের যেটা সমস্যা হয়, আমরা ভাবি কি যে মাসের 15 দিন গড়িমসি করে কাটায়, পরের 15 দিনে হয়তো টার্গেটটা করে ফেলবো। নো, এটা করা যাবে না। ইউ হ্যাভ টু অ্যাচিভ ইউর DIG মানে হচ্ছে ডেইলি ইনকাম গোল। এবং ওই বইয়ের মধ্যে আরও কিছু অসাধারণ কনসেপ্ট দেওয়া আছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের উপরে। আমি তো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের উপরে কথা বলার অথরিটি রাখি না, কিন্তু আমি তো ওইটা একটু পড়াশোনা করি যেহেতু আমার দরকার। হ্যাঁ, বাট আমি দর্শকদেরকে বলবো ড্যান লকের FU মানি এই বইটা পড়ার। রবার্ট টি কিওসাকির একটা বই আছে রিচ ড্যাড পুয়ার ড্যাড, এটা তো মনে করেন আপনার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের জন্য আপনার অনেকটা বলতে পারেন, এটাকে আপনি ABC টাইপের। এবং আরেকটা বই আমি বলবো, যেটাকে বলবো হচ্ছে আমি রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন। এই রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন এই বইটা
প্রত্যেকটা মিডল ক্লাস ফ্যামিলির মানুষের বারবার পড়া উচিত, বিকজ এই বইটার মধ্যে বর্ণনা করা আছে আজকের থেকে বহু বছর আগের ঘটনা অনুযায়ী। এটাকে মনে করা মানে এখানে এটা বলা আছে যেটা হচ্ছে গিয়ে যে আপনার ক্ষুদ্র 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 করে টাকা পয়সা জমিয়ে আপনি কিভাবে একটা বড় পর্যায়ে যাবেন। আপনি 3টা বইয়ের নাম বলছেন, বাট আমি 4টা বইয়ের নাম বলবো। লাস্ট আর একটা বইয়ের নাম বলবো ম্যান সার্চ ফর মিনিং। হ্যাঁ, যে একটা মানুষ যখন মৃত্যু পথযাত্রী মারা যাচ্ছে, বছরের পর বছর সে একটা ডিপ্রেশনের মধ্যে আছে, কিন্তু তারপরেও সে কিভাবে তার লাইফে ঘুরে দাঁড়িয়েছে, এই গল্পটা ওই বইয়ের মধ্যে আছে। আমার পছন্দের বই এই 4টা। লাস্ট প্রশ্ন, এই প্রশ্নটা সবাইকেই করি আমার এই পডকাস্টে, যে কাজ করছেন, ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে সবকিছু, মৃত্যুর পর নিজেকে নিয়ে আপনার আশেপাশে লোক যারা আছে কি বলবে, আপনি কি এক্সপেক্ট করেন? এই যে আমি যে কাজ করছি, আমার কাজের মাধ্যমে এত এত মানুষের যে জব অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে, তারা আমার সম্পর্কে মানে বিভিন্ন জায়গাতে অলরেডি তারা আমার সম্পর্কে যে ধরনের পজিটিভ মন্তব্য করে, এটা একটা ব্যাপার আছে। আর আমি কিছু চ্যারিটি ওয়ার্কের সঙ্গে জড়িত, যেগুলো আমি আর এই ভিডিওতে বলতে চাই না। সো প্রত্যেক মানে আমাদের যেমন ধরেন এটা কত 2024 সাল, 2024 সালে না হলেও আমরা 5,000 মানুষের, 5ও মনে হয় কম বলে ফেলছি, আরো বেশি হবে হয়তো, মানে আর 7-8-10 হাজার মানুষকে তো আমরা কোনো না কোনো মানে কোনো না কোনোভাবে মানে আইদার গরমের সময় কোনো কিছু, অথবা চাল কিনে দিয়ে হোক, ডাল কিনে দিয়ে হোক, বাজার করে দিয়ে হোক, কম্বল কিনে দিয়ে হোক, কোনো না কোনোভাবে আমরা মনে করেন তাদের লাইফে কোনো না কোনো ভ্যালু অ্যাড করি। সো এই মানুষগুলো তো টুকটাক কিছু দোয়া হয়তো করছে বা করবে। তো আমরা যারা মনে করেন যে মানে মুসলিম এবং একটু ধর্মকর্ম কম করি, আমাদের এই দোয়া খায়েরই মনে করেন সম্বল, ওই পরের দোয়ারে ভর করেই মনে করেন আমাদের একটা যতদূর আগানোর এটা আগাইতে হবে। কাজে আমি এই ব্যাপারগুলোতে খুবই মানে এই ব্যাপারগুলোকে আমি খুবই গুরুত্ব দিই। এবং আরেকটা ব্যাপার আমি খুব বেশি গুরুত্ব দিই, যেটা হচ্ছে আমানতের খেয়ানত না করা, যে আরেকজনের টাকা মেরে দেওয়া, আরেকজনের কাছ থেকে টাকা ধার নিয়ে সেটা ফেরত না দেওয়া, যেটা আমাদের সমাজে খুবই কমন একটা ট্রেডিশন। হ্যাঁ, আমরা ভাবি কি যে এইটা করলে মনে হয় মানে কেউ তো দেখতেছে না, এটা তো পার পেয়ে গেলাম, বাট এই ব্যাপারগুলোর শাস্তি তো একটু অন্যরকম হবে। সেই ব্যাপারগুলোতে একটু সচেতন থাকা দরকার। এবং এই জায়গাগুলোতে আমি মানে ক্লিয়ার, আমার কাছে আমার ইভেন আমি ক্রেডিট কার্ডও চালাই না। সো এই হচ্ছে বিষয় আর কি। আচ্ছা, তো আমাদের পডকাস্ট মোটামুটি শেষ। দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে সেটা আপনি বলতে পারেন, এরপরে আমরা একটা ক্লোজিং একটা দিব, এক্সট্রা দিব আর কি। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে আমার এটাই বলার থাকবে, যেটা হচ্ছে গিয়ে যে আগে কি হয়েছে এটা মনে রাখবেন না, নিজেকে বাংলাদেশের বলে মানে কুক্ষিগত করে রাখবেন না, নিজেকে ধরেন যে আপনি নীলফামারী থেকে বিলং করেন, এর কারণে নীলফামারীর বাইরে আপনার আর কোনো গণ্ডি নাই, এই ধারণাটা পোষণ করবেন না। নীলফামারীর বাহিরে বাংলাদেশ অনেক বড়, বাংলাদেশের বাহিরে এশিয়া অনেক বড়, এশিয়ার বাহিরে পৃথিবীটা অনেক বড়। ইলন মাস্ক আরেক গ্রহতে গিয়ে কিভাবে থাকা যায়, কিভাবে হোটেল দেওয়া যায়, সেই পর্যন্ত চিন্তায় চলে গেছে। আর আপনি মনে করেন যেই গ্রামে আছেন সেই গ্রাম থেকে জেলা সদর পর্যন্ত আসেন 6 মাসে একবার। সো এই আপডেটগুলো থেকে আপনি মিসিং হয়ে যাচ্ছেন, এবং এই মিসিংটা একসময় আপনাকে কম্পিটিশন থেকে বা মূল ধারার যে জার্নিটা, এই জার্নিটার থেকে একটা সময় ছিটকে ফেলে দিবে। তখন আপনার ভালো লাগবে না, কারণ তখন আপনি দেখবেন আপনার আশপাশের কেউ ভালো করছে, আপনি হয়তো সেরকম ভালো করতে পারছেন না, সেটা আপনাকে একরকমের হতাশা এনে দিতে পারে। সো এই জন্য আমি আপনাদেরকে সবাইকে রিকোয়েস্ট করব, আমার কথা থেকে আপনারা যতটুকু নিতে পারলেন সেটা তো পারলেনই, বাট এর বাহিরেও নিজের কন্টিনিউয়াস আপডেটিংয়ের যে বিষয়টা, এটাকে কখনোই স্টপ করবেন না। কন্টিনিউয়াসলি শিখেন, জানেন, পরিবর্তন করেন। পৃথিবীটা অনেক বড়, একজন বাংলাদেশি হিসেবে নিজেকে একজন বিশ্বমানের সিটিজেন হিসেবে গড়ে তোলেন। তো ভাইয়া, আপনি আমাদের স্টুডিওতে এসেছেন, যদিও আজকে আপনি বললেন যে ম্যারাথন করে এসেছেন, তারপরে আপনি কষ্ট করে এসেছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার ধারণা যে দর্শকরা আপনার এই সম্পূর্ণ আলোচনা থেকে অনেক উপকৃত হবে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। তো দর্শক, আপনারা যারা একদম শেষ পর্যন্ত আমাদের পডকাস্টে দেখলেন, আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং একই সাথে এটাও বলছি যে এই সম্পূর্ণ পডকাস্ট থেকে আপনারা কি কি জানতে পারলেন, কি কি শিখতে পারলেন, এটা অবশ্যই আমাদের একটু কমেন্টস করে জানাবেন। আপনাদের এই কমেন্টসগুলো যখন আমরা পাই, আমরা বুঝতে পারি যে আমরা আসলে ঠিক পথে আগাচ্ছি। আর যদি কোনো কারেকশন থাকে, কোনো সংশোধন থাকে আপনাদের পক্ষ থেকে, সেটাও আপনি আমাদের কমেন্টস বক্সে অবশ্যই জানাতে পারেন। তো দেখা হবে আপনাদের সাথে আগামী কোনো পডকাস্টে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।